হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অর্থনীতি প্রথম পত্রের সাথে আছি আমি আসিফ আব্দুল্লাহ উশান, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের এই লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে শ্রম বাজার। আজকে আমরা হচ্ছে লেকচার 11। এই লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 5 অর্থাৎ পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে কি শ্রম বাজার। আমরা এই লেকচারে সেটা পড়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নেই আমাদের লেকচারের নামটা। দেখো তাহলে এখানে কি লেখা আছে, আমাদের লেকচারের নাম। তাহলে আমাদের অধ্যায় 5 কি, শ্রমবাজার। তাহলে প্রথমেই দেখো শ্রমবাজার। শ্রমবাজার পড়ার পূর্বে আমাদের প্রথমে কি জানতে হবে, বাজারটা কি, সেটা কিন্তু আমরা পূর্বের অধ্যায়ে শিখে এসেছি। বাজারটা কি আসলে, আমরা বাজার বলতে কি হয়, মানে আমরা যেখানে যে জিনিসপত্র কিনে নিয়ে আসি, আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেটাই কিন্তু আমরা নর্মালি বাজার বলে থাকি। কিন্তু আমরা পূর্বের অধ্যায়ে কি শিখেছি, বাজার কি, বাজার হচ্ছে একটা পদ্ধতি বা প্রক্রিয়া যেখানে কোনো একটা দ্রব্যের কেনা বেচা হয়, অর্থাৎ কেনা বেচা করার স্থানকে না বুঝিয়ে প্রক্রিয়াটাকে বোঝানো হচ্ছে কি অর্থনীতিতে বাজার। ঠিক তেমনভাবে আমাদের এই অধ্যায়টা হচ্ছে কি শ্রম বাজার। আমরা উৎপাদনের উপকরণ 4টি কি শিখেছি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তাই না? সেখানে দ্বিতীয় উপাদানটা হচ্ছে কি শ্রম। তাহলে এই দ্বিতীয় উপাদানের যে বাজারটা, সেটা হচ্ছে কি শ্রম বাজার। অর্থাৎ যে বাজারে কি বেচা কেনা হয়, মানে যে বাজারে হচ্ছে শ্রম বেচা কেনা হয়, অর্থাৎ শ্রম বেচা কেনার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে কি শ্রম বাজার। অর্থাৎ শ্রম বেচা কেনা করার যে প্রক্রিয়াটা, বাজার বলতে কিন্তু আমরা কি জানছি, পদ্ধতি বা প্রক্রিয়া। তাহলে শ্রম কেনা বেচা করার যে পদ্ধতিটা বা প্রক্রিয়াটা, সেটা হচ্ছে শ্রম বাজার। আমরা এই অধ্যায় জুড়ে, পুরো লেকচার জুড়ে আজকে আমরা শিখবো কি শ্রম বাজার। আমরা এই পুরো লেকচার জুড়ে আজকে শেখার চেষ্টা করবো যে আমাদের অর্থনীতি প্রথম পত্রে পঞ্চম অধ্যায় শ্রম বাজার সম্পর্কে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে দেখো প্রথমে আমাদের এই অধ্যায়টা শেখার পূর্বে, আমাদের এই অধ্যায় কন্টিনিউ করার পূর্বে আমাদের জানতে হবে যে এই অধ্যায়ে আমাদের কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আমরা অর্থাৎ আমরা এই ক্লাসটা শেষে কি কি বিষয় শিখতে পারবো। দেখো আমি আর কিন্তু বোর্ডে সবগুলো লেখা চলে আসছে যে আমরা এই অধ্যায় শেষে কি কি বিষয় শিখতে পারবো। প্রথমেই দেখো শ্রমের ধারণা বা শ্রম কি। আমরা এই ক্লাস শেষে প্রথমেই জানতে পারবো কি শ্রমের ধারণা বা শ্রম বিষয়টা কি। মানে আমরা কিন্তু ওই যে উৎপাদনের উপকরণগুলো পড়ার সময় আমার ভূমি কি, সেই ভূমির বৈশিষ্ট্যগুলো, তো শ্রম কি, শ্রমের বৈশিষ্ট্যগুলো, মূলধন কি, মূলধনের বৈশিষ্ট্যগুলো, সংগঠন কি, সংগঠনের বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু আমরা শিখে এসেছি। তাহলে আমাদের এই অধ্যায় হচ্ছে কি শ্রম বাজার, শ্রমের ধারণা। প্রথমে আমাদের শিখবো কি শ্রমের ধারণা। তাহলে আমরা এই অধ্যায় জুড়ে শিখবো শ্রম কি এবং শ্রমের বৈশিষ্ট্যগুলো কি। পূর্বের অধ্যায়ে কিন্তু আমরা শিখে এসেছি, এই অধ্যায়েও আমরা শ্রমের বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব। আমরা কিন্তু শ্রম বলতে কি শিখেছি, আমরা নর্মালি শ্রম বলতে বুঝি শারীরিক পরিশ্রম। এই যে আমি একটা পরিশ্রম করে, আমি সশরীরে উপস্থিত হয়ে পরিশ্রম করে তোমাদের ক্লাস নিচ্ছি, এটা কিন্তু একটা শারীরিক পরিশ্রম। কিন্তু অর্থনীতিতে শ্রম বলতে কিন্তু শুধু শারীরিক পরিশ্রমকেই বোঝায় না, শারীরিক ও মানসিক দুই প্রকার পরিশ্রমকেই অর্থনীতিতে শ্রম বলে গণনা করা হয়। তাহলে আমরা এই অধ্যায়ে শিখবো কি শ্রমের ধারণা। তারপর হচ্ছে শ্রম আসলে কেমন হয় বা কীরকম হয় বা শ্রমের প্রক্রিয়াগুলো কেমন, সেগুলো হচ্ছে কি আমাদের শ্রমের বৈশিষ্ট্য। আমরা এই অধ্যায় জুড়েই শ্রমের বৈশিষ্ট্যগুলো শেখার চেষ্টা করব। তারপর কি শিখবো, তোমরা চাইলে এটা খাতায় উঠিয়ে নিতে পারো, অর্থাৎ মানে ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো, না উঠালেও সমস্যা নেই, তোমরা দেখতে থাকো। তাহলে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা টপিকগুলো আমরা আজকে পড়ার চেষ্টা করব। তারপর দেখো আমাদের উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রম। শ্রমকে আবার দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে, কি উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম। মানে যেটা দ্বারা উৎপাদন হচ্ছে, উৎপাদনশীল মানে কি উৎপাদন হয়, আর অনুৎপাদনশীল মানে কি আমরা নর্মালি বুঝি মানে উৎপাদন হচ্ছে না যে শ্রমের মাধ্যমে। এটা কিন্তু আমরা বর্তমান যুগের একটা কনসেপ্টে আমি বললাম। কিন্তু আমরা এই অধ্যায়টাতে যখন ঢুকবো তখন আমরা এখানে 3 ধরনের মতবাদ সম্পর্কে জানতে পারবো, ফিজিওক্রাট মতবাদ, ক্লাসিক্যাল মতবাদ, আধুনিক মতবাদ। আমরা 3 ধরনের মতবাদ সম্পর্কে এখানে আমরা শিখবো। উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রম কি আমরা শেখার চেষ্টা করব। তারপরে যাব হচ্ছে শ্রম বাজার, অর্থাৎ আমার এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় কি, বা মানে এই অধ্যায়ের আমাদের কি অধ্যায়ের নামটাই কিন্তু শ্রমবাজার। তাহলে শ্রমবাজারটা কি এবং বাংলাদেশের শ্রমবাজারটা কেমন, সেটাও আমরা জানার চেষ্টা করব। তারপর হচ্ছে শ্রমের গতিশীলতা, অর্থাৎ শ্রমের গতিশীলতা বলতে কি বুঝি, গতিশীল বলতে বুঝি আমরা কি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হওয়া, বা যে জিনিসটা পরিবর্তন হচ্ছে বা এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তর হচ্ছে, সেটাই কিন্তু আমরা গতি বুঝি, তাই না? ওই যে গাড়ির কি থাকে, গতি থাকে, গতি থাকে বিধায় কিন্তু এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় যেতে পারছি। নর্মালি কিন্তু গতি বলতে এই জিনিসটাই বুঝি। তাহলে দেখবো শ্রমের গতিশীলতা মানে কি শ্রমের স্থানান্তর হওয়া। আমরা এই বিষয়টা আরো বিস্তারিত শেখার চেষ্টা করব। তারপর দেখব মজুরি কি এবং আয় কি। দেখো একজন শ্রমিককে কি পায়, শ্রমিক তার কাজের বিনিময়ে যে টাকাটা পাচ্ছে সেটাকে আমরা কি বলছি, মজুরি। এবং আমরা আয় কোনটাকে বলছি সেটাও কিন্তু আমরা এটাকে এই অধ্যায় শেষে আমরা শেখার চেষ্টা করব, কি মজুরিটা কি এবং আয় কি, এবং এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাও আমরা শেখার চেষ্টা করব। তারপরে দেখো মজুরির বৈশিষ্ট্য, অর্থাৎ
শ্রমিক তার কাজের বিনিময়ে যে অর্থটা পাচ্ছে সেটা কি মজুরি নাকি আয়, সেটাও আমরা জানার চেষ্টা করব। এবং এই দুটোর পার্থক্য এবং মজুরি আসলে কি, মজুরির বৈশিষ্ট্যগুলো কি, মজুরি কিভাবে প্রকাশ করা হয়, এগুলোই আমরা শেখার চেষ্টা করব। তারপরে মজুরি শ্রমিককে কি কি উপায়ে দেওয়া যেতে পারে, মজুরি প্রদানের পদ্ধতিগুলো, এগুলো আমরা শিখবো। তারপরে টপিকটা হচ্ছে বাংলাদেশের স্বল্প মজুরি হারের কারণসমূহ। দেখো শ্রমবাজারে কিন্তু আমরা এখানে লিখেছি কি বাংলাদেশের শ্রমবাজার, অর্থাৎ বাংলাদেশের শ্রমবাজারটা কেমন। বাংলাদেশের শ্রমবাজারে কিন্তু অনেক অদক্ষ আধা দক্ষ এরকম শ্রমিক রয়েছে। বাংলাদেশের স্বল্প মজুরি কেন হচ্ছে, শ্রমিকদের মজুরি কেন স্বল্প, সেগুলোর কারণগুলো আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ বাংলাদেশে স্বল্প মজুরি হারের কারণসমূহ, তারপর হচ্ছে শ্রমের চাহিদা ও যোগান এবং আর্থিক মজুরি ও প্রকৃতি মজুরি। মানে আমরা প্রথমে কি দেখলাম হচ্ছে এখানে উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম, শ্রমের বিনিময়ে একজন শ্রমিক কি পাচ্ছে, মজুরি পাচ্ছে। মজুরির ক্ষেত্রে কীরকম হতে পারে, আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি। আমরা এই ক্লাস শেষে তাহলে এই টপিকগুলো শেখার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই দেখি আমাদের অধ্যায়ের নাম যেহেতু শ্রমবাজার, তাহলে শ্রমটা কি, মানে কি শ্রম বলতে কি বোঝানো হচ্ছে সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করি। দেখো এখানে প্রথমে আমাদের নামটা কি দিয়েছি আমরা, শ্রমের ধারণা। আসলে শ্রমটা কি, এই যে পূর্বেই কিন্তু আমি বলেছি শ্রম বলতে সাধারণ অর্থে আমরা শারীরিক পরিশ্রমকেই বুঝি। এই যে তুমি যে ক্লাসটা করছো, তুমি ক্লাসের মধ্যে বসে একটা শরীর তুমি লিখছো, যখন তোমার একটা হাতের মুভমেন্ট হচ্ছে, তুমি একটা পরিশ্রম করছো, তাই না? তুমি যখন খাও তখন হাতের মুভমেন্ট হয়, সেটা একটা পরিশ্রম হয়। বা তুমি যখন খেলাধুলা করো তখন তোমার একটা পরিশ্রম হয়, সেটাকে আমরা কিন্তু অনেক সময় শ্রম বলে থাকি। কিন্তু অর্থনীতিতে শ্রম বলতে শুধুমাত্র সেই শ্রমটাকেই বোঝায় না। আমি পূর্বেই বললাম যে অর্থনীতিতে শ্রম বলতে শারীরিক ও মানসিক এই দুই প্রকার শ্রমকেই বোঝানো হয়। অর্থাৎ আমরা এই অধ্যায় জুড়ে যে শ্রমটা শিখবো সেখানে আমাদের শারীরিক ও মানসিক দুই প্রকার শ্রমই আমাদের অন্তর্ভুক্ত থাকবে। তাহলে দেখো শ্রমের ধারণা, শ্রম বলতে সাধারণত শারীরিক পরিশ্রমকে বোঝায়, এটা কিন্তু সাধারণত, অর্থনীতিতে না। দেখো অর্থনীতিতে শ্রমের আওতা ব্যাপক, অর্থনীতিতে শ্রমের আওতা ব্যাপক, উৎপাদন বা আয় অর্জনের কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক, দেখো কি শারীরিক ও মানসিক সব ধরনের পরিশ্রমকে শ্রম বলা হয়। তোমাদের পরীক্ষায় এরকম একটা কোশ্চেন থাকতে পারে, ধরো ক নাম্বারে থাকলে শ্রম কি, শ্রম বলতে তুমি কি বুঝো, তখন তুমি কিন্তু এরকম একটা কোশ্চেন অ্যান্সারটা তুমি লিখে দিতে পারো। এটা যদি লিখো তুমি একে এক পেয়ে যাবা। তাহলে দেখো এই সংখ্যাটা তোমরা খাতায় উঠিয়ে নিতে পারো। তারপর দেখো শ্রম তো আমরা বুঝতে পারলাম যে সব ধরনের শারীরিক ও মানসিক দুই ধরনের পরিশ্রমকে আমরা কি বলি, শ্রম বলি। শুধুমাত্র শারীরিক পরিশ্রমকে আমরা শ্রম বলি না। এই দেখো মানসিক পরিশ্রমটা কি, আসলে মানসিক পরিশ্রম, এই দেখো তুমি যে এখন লিখতেছো বা পড়াশোনা করতেছো, সেটাও কিন্তু একটা মানসিকভাবে একটা পরিশ্রম দিচ্ছ। তুমি শারীরিকভাবে লিখতেছো, আবার তোমার ব্রেনটাকে তুমি কাজে লাগাচ্ছ, এটা কিন্তু তোমার মানসিক পরিশ্রম। তাহলে আমরা এই যে এটা কিন্তু আমাদের একটা মানসিক পরিশ্রম। তারপর হচ্ছে ডাক্তার, দেখো তিনি তার চেম্বারে কি করেন, আমরা যখন অসুস্থ হয়ে ডাক্তারের চেম্বারে যাই তখন কিন্তু তিনি আমাদের সেবা দিয়ে থাকেন। সেক্ষেত্রে কিন্তু সেবা দেওয়াতে কিন্তু তার শারীরিক পরিশ্রম কিন্তু অল্প যাচ্ছে, কিন্তু মানসিকভাবে তিনি তার ব্রেইনটাকে বেশি খাটাচ্ছে। এটাই হচ্ছে কি আমাদের মানসিক পরিশ্রম। শিক্ষকও কিন্তু একই জিনিস করেন। এইভাবে গায়ক কিন্তু গান গায়, তারপরে গান যখন লিখে তখনও কিন্তু তার একটা মানসিক পরিশ্রম যায়, অর্থাৎ সে ব্রেনটাকে খাটাচ্ছে। অর্থাৎ শ্রম বলতে আমরা শারীরিক ও মানসিক পরিশ্রমকে বুঝি। শারীরিকটা তো আমরা সহজেই বুঝতে পারি, মানসিক মানে আমরা যে কাজটাতে আমাদের ব্রেনটাকে ইউজ করতেছি, খাটাচ্ছি। তারপরে দেখো শ্রম আমাদের বৈশিষ্ট্য কি, শ্রমের বৈশিষ্ট্য কি, মানে শ্রম কীরূপ হতে পারে। তারপর দেখবো আমরা শ্রমের বৈশিষ্ট্য, শ্রমের এই উৎপাদনের 4টি উপকরণের বৈশিষ্ট্য কিন্তু আমরা পূর্বের অধ্যায়েও শিখেছি, অধ্যায় 3-এ। এখন এখানে দেখো আমরা শ্রমের বৈশিষ্ট্যগুলো দেখবো। দেখো প্রথমে কি আছে, শ্রম হচ্ছে উৎপাদনের জীবন্ত উপকরণ। জীবন্ত কেন বলা হচ্ছে, কারণ এখানে শ্রমিক যে কাজ করে, শ্রমিকেরই তো শ্রম থাকে, তাই না? অন্য কোনো বস্তুর তো শ্রম থাকে না। শ্রমটা দেয় কে, শ্রমিককে একটা জীবন্ত উপাদান না, সে একজন জীবন্ত ব্যক্তি। সে কারণে হচ্ছে শ্রম হলো উৎপাদনের একটি জীবন্ত উপকরণ। শ্রম হচ্ছে উৎপাদনের একটি জীবন্ত উপকরণ। শ্রম হচ্ছে ক্ষণস্থায়ী, যা সঞ্চয় করা যায় না। শ্রম ক্ষণস্থায়ী, কিভাবে ক্ষণস্থায়ী, যেটা সঞ্চয় করা যাচ্ছে না। শ্রম আমাদের কিভাবে ক্ষণস্থায়ী, একজন শ্রমিক তো কাজ করে যাচ্ছে, তাহলে শ্রমটা কিভাবে ক্ষণস্থায়ী হলো? ক্ষণস্থায়ী হলো ওই দৃষ্টিতেই যখন দেখো একটা সময় যদি তুমি অবহেলায় তুমি কাটিয়ে দাও, সেই সময়টাতে তুমি কোনো শারীরিক বা মানসিক পরিশ্রম করছো না, তাহলে কিন্তু ওই টাইমটার শ্রমটা কিন্তু তুমি সঞ্চয় করে রাখতে পারতেছো না, রাখা যাচ্ছে না। তুমি যদি এখন পড়াশোনা না করো, তুমি যদি ভাবো পরবর্তীতে পড়াশোনা করবা, এই সময়টার শ্রমটা কিন্তু এই সময়টার তোমার মানসিক এবং শারীরিক পরিশ্রম, এই জিনিসটা কিন্তু তুমি রেখে দিতে পারতেছো না। এমন না যে এখন তুমি রেখে দিলা, পরবর্তীতে এই ধারাবাহিকতাতে আমি এই শ্রমটা সঞ্চয় করে রাখতেছি, পরবর্তীতে অন্য একটা সময় আমি দীর্ঘ সময় এই শ্রমটাকে কাজে লাগাবো, সঞ্চয় করে রাখবো, পরবর্তীতে এটা কাজে লাগাবো। বিষয়টা কিন্তু এরকম নয়। তার মানে হচ্ছে শ্রম কি, ক্ষণস্থায়ী, যা সঞ্চয় করা যায় না। শ্রমকে কি করা যায় না, সঞ্চয় করা যায় না। তারপর হচ্ছে শ্রম কি, গতিশীল উপাদান। গতি বলতে কি বুঝি আমরা, গতি মানে হচ্ছে কোনো একটা বিষয়
স্থানান্তর করতে পারা বা এক জায়গা থেকে অন্য জায়গায় একটা স্পিডে যাওয়া বা মানে গাড়ি যেরকম গতি থাকে এরকম শ্রমকে আমরা কি করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি। শ্রম একইভাবে যেমন স্থানান্তরযোগ্য একই তেমনই গতিশীল উপাদান। দেখো শ্রম একদিকে উৎপাদনের উপকরণ, অন্যদিকে উদ্দেশ্যও বটে। শ্রম একদিকে উৎপাদনের উপকরণ, তাই না, অন্যদিকে উদ্দেশ্যও বটে। উদ্দেশ্যটা কিভাবে, উদ্দেশ্যটা আমরা কেন বলছি যে উৎপাদনের অন্যদিকে উৎপাদনের উদ্দেশ্যও বটে? যখন দেখো তুমি একটা কাজ করতেছো, তুমি ধরো তুমি শ্রমিক, তুমি পড়াশোনা করতেছো, তখন তুমি নিজেকে একজন শ্রমিক হিসেবেই ভাবো। যদিও আমরা শ্রমিক বলতে লেবারদের কি বুঝি, যারা ওই যে কলকারখানায় কাজ করে এরকম, কিন্তু যে কাজ করে অর্থনীতিতে যে কাজ করে সেই কিন্তু নিজে একটা শ্রমিক, তাই না, কোনো একটা উৎপাদনের উদ্দেশ্যে বা কোনো একটা লক্ষ্যকে সামনে রেখে সেটা কিন্তু হচ্ছে শ্রমিক। দেখো শ্রম একদিকে উৎপাদনের উপকরণ, অন্যদিকে উদ্দেশ্য। যে একটা শ্রমিকের কাজের কিন্তু একটা উদ্দেশ্য থাকে, তাই না, একজন উৎপাদক যখন সে কাজ করে সে কিন্তু একই সাথে উৎপাদক এবং শ্রমিক, তার একটা উদ্দেশ্য থাকে। তাহলে শ্রমিক নিজেই কি একটা উদ্দেশ্য, একদিকে উৎপাদনের উপকরণ, অন্যদিকে উদ্দেশ্যও বটে। তারপরে দেখো শ্রম সক্রিয় উপকরণ। দেখো প্রথমে কি বললাম, শ্রম একটা জীবন্ত উপকরণ। তারপর হচ্ছে কি শ্রম সক্রিয় উপকরণ। সক্রিয় মানে কি, যেটা হচ্ছে সক্রিয় এবং নিষ্ক্রিয়। সক্রিয় মানে হচ্ছে যেটা চলমান বা যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, আর হচ্ছে নিষ্ক্রিয় মানে যেটা করা যায় না নিশ্চয়ই। তাহলে শ্রম হচ্ছে সক্রিয় উপকরণ, মানে শ্রমিক কি থাকে, শ্রমিকের যে পরিশ্রম সেটাই কিন্তু শ্রম, তাই না। শ্রমিক কি থাকে, শ্রমিকের হচ্ছে সক্রিয় থাকে, তাই না, সে কারণে শ্রম হচ্ছে কি একটা সক্রিয় উপকরণ। তারপরে বৈশিষ্ট্যটা দেখো, অধিক মজুরির হারের সাথে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান। অধিক মজুরির হারের সাথে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান। এই বৈশিষ্ট্যটা আমরা শ্রমের চাহিদা এবং যোগান যখন পড়ব অধ্যায়ের শেষের দিকে, তখন আমরা এই বৈশিষ্ট্যটা আলোচনা করব। তারপর দেখো আমরা কি দেখেছিলাম, উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রম। তারপরে দেখো উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রম। শ্রমকে কয় ভাগে ভাগ করলাম এখানে, প্রথমত দুই ভাগে, এক হচ্ছে কি উৎপাদনশীল শ্রম এবং আরেকটা হচ্ছে কি অনুৎপাদনশীল শ্রম, তাই না। তাহলে দেখো উৎপাদনশীল, প্রথমে কি বললাম, উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রমের মধ্যে তিন ধরনের মতবাদ বিদ্যমান রয়েছে। এক হচ্ছে কি ফিজিওক্রাট মতবাদ, এই দেখো আমরা এখানে কি লিখেছি, ফিজিওক্রাট মতবাদ। তারপরে আছে কি আমাদের ক্লাসিক্যাল মতবাদ। তারপরে আরেকটা যেটা দেখবো আমরা সেটা হচ্ছে আমাদের আধুনিক মতবাদ। উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রম মানে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রমের দুই ধরনের বা তিন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। ধরো ওই যে ফিজিওক্রাট মতবাদ, এক ধরনের মতবাদ, সেটা হচ্ছে ফ্রান্সে একসময় ফিজিওক্রাট নামক লেখকের আবির্ভাব ঘটে। তারা এই শ্রম সম্পর্কে, যে এই উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রম সম্পর্কে যে ধারণা দিয়েছে সেটা হচ্ছে ফিজিওক্রাট মতবাদ। অর্থাৎ ফিজিওক্রাট লেখক যারা ফ্রান্সে ছিলেন তাদের যে মতবাদ উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রম সম্পর্কে, সেটাই হচ্ছে কি আমাদের ফিজিওক্রাট মতবাদ। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যেমন ধরো অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, এল রবিন্স, এরা হচ্ছে কি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। তারা এ সম্পর্কে যে মতবাদ দিয়েছেন সেটা হচ্ছে ক্লাসিক্যাল মতবাদ। এবং বর্তমানে কি আছে, আধুনিক মতবাদ। এবং বর্তমান যে অর্থনীতিবিদরা তারা যে মতবাদটা দিচ্ছে সেটা হচ্ছে আধুনিক মতবাদ। তাহলে আমাদের কয় ধরনের মতবাদ গেল, ফিজিওক্রাট মতবাদ, ক্লাসিক্যাল মতবাদ এবং হচ্ছে কি আমাদের আধুনিক মতবাদ। তাহলে দেখো আমরা ফিজিওক্রাটরা কি বলছে, উৎপাদনশীল শ্রমটা কি এবং অনুৎপাদনশীল শ্রমটা কি, ফিজিওক্রাটরা কি বলছে। দেখো যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে তাকে উৎপাদনশীল শ্রম বলে। মানে যে শ্রম কি করছে, অতিরিক্ত কিছু উৎপাদন করছে, মানে অতিরিক্ত কোনো একটা দ্রব্য তাদের শ্রমের ফলে উৎপাদিত হচ্ছে, সেটা হচ্ছে কি উৎপাদনশীল শ্রম। এবং যে শ্রমের ফলে অতিরিক্ত কিছু উৎপাদন হচ্ছে না, আমি যদি শ্রম দেই নিশ্চয়ই তো একটা কিছু উৎপাদন হবে, তাই না। আমার শ্রমের ফলে যদি কোনো কিছু উৎপাদন না হয় তাহলে তো সেটা উৎপাদন হচ্ছে না। তাহলে দেখো তারা কেন বললো যে যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে সেটাই হচ্ছে উৎপাদনশীল, যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে না। এমন কি শ্রম আছে যে শ্রম কোনো কিছু উৎপাদন করে না? তাহলে তারা কেন বললো? তাহলে দেখো যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে, এখানে কৃষি এবং শিল্প ক্ষেত্রে নিয়োজিত শ্রমকে দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কৃষক যদি শ্রম দেয় তার ফলে তার ধান উৎপাদিত হতে পারে, গম উৎপাদিত হতে পারে, টমেটো উৎপাদিত হতে পারে, আলু উৎপাদিত হতে পারে, দৃশ্যমান একটা উৎপাদন রয়েছে, তাই না। এটাই হচ্ছে কি উৎপাদনশীল। তাদের মতে এই কৃষি শিল্প ক্ষেত্রে যে শ্রমটা দেওয়া হয় সেটা হচ্ছে কি উৎপাদনশীল শ্রম। এবং যে শ্রমের ফলে অতিরিক্ত কিছু উৎপাদন হয় না, দেখো যে শ্রমের ফলে অতিরিক্ত কিছু উৎপাদন হয় না তাকে তারা কি বলেছেন, ফিজিওক্রাটরা বলেছেন অনুৎপাদনশীল শ্রম। অর্থাৎ দেখো ব্যবসায় বা এরূপ কাজে এরা কিন্তু ডাক্তারের যে পরিশ্রম বা তোমার শিক্ষকের যে পরিশ্রম এটাকে কিন্তু তারা
বলেছে কি অনুৎপাদনশীল শ্রম বা ব্যবসা করার ফলে যে নিয়োজিত শ্রম এটাকেও তার অনুৎপাদনশীল শ্রম বলেছেন। কেন বলেছেন? এখানে অতিরিক্ত কিছু উৎপাদন হচ্ছে না, তাদের মতে এখানে অতিরিক্ত কিছু উৎপাদন হয় না, সে কারণে এটাকে বলেছেন অনুৎপাদনশীল শ্রম। আর এই যে তাদের মতে কৃষি এবং শিল্প ক্ষেত্রটা ছিল হচ্ছে উৎপাদনশীল শ্রম, এবং ব্যবসায়ী ক্ষেত্র এগুলো হচ্ছে বা শিক্ষকের পরিশ্রম, ডাক্তারের পরিশ্রম, এগুলোকে তারা বলেছেন অনুৎপাদনশীল শ্রম, কারণ এর ফলে অতিরিক্ত কিছু উৎপাদন হচ্ছে না তাদের মতে। কিন্তু দেখো আমরা কিন্তু বর্তমান সময়ে ডাক্তার যে সেবা দিচ্ছে তার বিনিময়ে কিন্তু একজন রোগী সুস্থ হচ্ছে, সেটা কিন্তু তার শ্রমকে আমরা ফেলে দিতে পারি না, একদম অনুৎপাদনশীল বলতে পারে না। যাই হোক, এই ফিজিওক্রাটরা এই মতবাদটা দিয়েছিল যে যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে সেটাই হচ্ছে উৎপাদনশীল শ্রম, যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করতে পারে না সেটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। তাহলে আমরা ফিজিওক্রাট মতবাদটা জেনে ফেললাম। তারপরে আমাদের কি আছে? ক্লাসিক্যাল মতবাদ। দেখো এখানে আমাদের কি আছে? ক্লাসিক্যাল মতবাদ। ক্লাসিক্যাল মতবাদে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা? অ্যাডাম স্মিথ বা ডেভিড রিকার্ড, অর্থনীতির জনকে কিন্তু আমরা বলা হয়েছে অ্যাডাম স্মিথকে, তাই না? তাহলে দেখো ওরা যে মতবাদটা দিয়েছে সেটা হচ্ছে যে শ্রমের সাহায্যে দৃশ্যমান বা বস্তুগত দ্রব্য উৎপাদিত হয়, দৃশ্যমান বা বস্তুগত দ্রব্য উৎপাদিত হয় সেটাই হচ্ছে কি উৎপাদনশীল শ্রম। মানে দৃশ্যমান আমরা সামনে দেখতে পাচ্ছি, এই যে কৃষক শিল্প এরা কি করছে? কৃষকরা ধান উৎপাদন করছে, গম উৎপাদন করছে, আলু, টমেটো, গাজর যেটাই বলো সেটা কি একটা দৃশ্যমান বস্তু উৎপাদিত হচ্ছে, দৃশ্যমান বস্তুগত দ্রব্য উৎপাদিত হয়, সেটাই হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে উৎপাদনশীল শ্রম। এই যে কৃষক তাঁতি, এটা হচ্ছে কি তাঁতিরা বুনে কাপড় উৎপাদন করছে, সেটা কি একটা তাদের উৎপাদনশীল শ্রম। আবার তাদের মতে অনুৎপাদনশীল শ্রম হচ্ছে যে শ্রমের সাহায্যে দৃশ্যমান বা বস্তুগত কোনো দ্রব্য উৎপাদিত হয় না, তাই অনুৎপাদনশীল শ্রম। মানে তাদের ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বলছেন যেটা বস্তুগত দ্রব্য যদি উৎপাদিত না হয়, অর্থাৎ আমরা দেখো ভালো করে খেয়াল করো ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা কি বলছে, যদি বস্তুগত দ্রব্য উৎপাদিত না হয় সেটা হচ্ছে কি অনুৎপাদনশীল শ্রম। মানে এই যে ডাক্তার সেবা দিচ্ছে, শিক্ষক তার স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, উকিল সেবা দিচ্ছে, গায়ক গান গেয়ে মানুষকে বিনোদন দিচ্ছে, এগুলোর মাধ্যমে কিন্তু দৃশ্যমান কিছু উৎপাদিত হচ্ছে না। দেখো শিক্ষকের তার পেশার মাধ্যমে বা স্টুডেন্টকে পড়ানোর মাধ্যমে কোনো দৃশ্যমান কিছু হচ্ছে, সে কিন্তু তার জ্ঞানের বিতরণ করছে, কিন্তু দৃশ্যমান কোনো প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে না, যেমন ধান, গম, আলু, এগুলো পাট, এগুলোর মতো কিছু উৎপাদিত হচ্ছে না। ডাক্তারের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই, উকিলের ক্ষেত্রেও একই, গায়কের ক্ষেত্রেও একই। তাহলে এগুলোকে আমরা কি বলতেছি? অনুৎপাদনশীল শ্রম। আমরা কিন্তু বলতেছি না, এটা দেখো এটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। তাহলে উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম সম্পর্কে দুটো মতবাদ আমরা শিখে ফেললাম, হচ্ছে ফিজিওক্রাট মতবাদ আর একটা হচ্ছে কি ক্লাসিক্যাল মতবাদ। ফিজিওক্রাটদের মতে যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে সেটা হচ্ছে কি উৎপাদনশীল শ্রম, এবং যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে না সেটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম, মানে যেটা অদৃশ্যমান সেটাকে তারা কি বলছে? অনুৎপাদনশীল শ্রম। তারপর দেখো ক্লাসিক্যাল মতবাদও কিন্তু বলছে যে দৃশ্যমান বা বস্তুগত দ্রব্য উৎপাদিত হলে সেটা হচ্ছে উৎপাদনশীল শ্রম, আর দৃশ্যমান বা বস্তুগত দ্রব্য উৎপাদিত না হলে সেটা হচ্ছে কি অনুৎপাদনশীল শ্রম। যেমন শিক্ষক, ডাক্তার, উকিল, গায়ক, এগুলোকে বোঝানো হয়েছে। তারপর দেখো আধুনিক মতবাদ। আধুনিক অর্থনীতিবিদরা কি বলছে? যে শ্রম বস্তুগত বা অবস্তুগত যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করে বা কোনো উপযোগ সৃষ্টি করে তাকেই কি বলা হয়? উৎপাদনশীল শ্রম বলা হয়। মানে যে শ্রমের মাধ্যমে, সেটা হোক দৃশ্যমান সেটা হোক অদৃশ্যমান, মানে কোনো কিছু উৎপাদিত হলেই, কোনো একটা শ্রমের মাধ্যমে কোনো কিছু উৎপাদিত হলেই সেটা হচ্ছে উৎপাদনশীল শ্রম, এবং উৎপাদন না হলে সেটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। তাহলে আধুনিক অর্থনীতিবিদদের মতবাদ হচ্ছে কি কোনো দৃশ্যমান হোক সেটা বা অদৃশ্যমান হোক, উৎপাদিত হলেই, তার শ্রমের মাধ্যমে কোনো একটি দ্রব্য উৎপাদিত হলেই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের উৎপাদনশীল শ্রম। আর কোনো কিছু উৎপাদন না হলে বা উপযোগ সৃষ্টি করতে না পারলে সেটা হচ্ছে কি অনুৎপাদনশীল শ্রম। তাহলে আমরা উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রমের তিনটা মতবাদ শিখে ফেললাম। কি কি মতবাদ? আবার তোমরা আমার সাথে বলার চেষ্টা করো। দেখো ফিজিওক্রাট মতবাদ, ক্লাসিক্যাল মতবাদ, আরেকটা কি আধুনিক মতবাদ। তাহলে আমরা তিনটা মতবাদ পেয়ে গেলাম আমাদের। তাহলে কি উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রমের তিনটা মতবাদ আমরা পেয়ে গেলাম। তারপরে আমাদের কি ছিল? শ্রমের ধারণা প্রথমে শিখলাম, শ্রমের বৈশিষ্ট্য শিখলাম, উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম শিখলাম। তারপর হচ্ছে আমাদের শ্রম ও বাজার, অর্থাৎ এই অধ্যায়ের নামই যেটা, আমি কিন্তু অধ্যায় শুরু করার পূর্বেই বলেছি কি বাজার কি। বাজার হচ্ছে, আমরা চতুর্থ অধ্যায়ে বাজার প্রক্রিয়া নিয়ে পড়েছি, মানে বাজারে কত প্রকারের বাজার হতে পারে বা বাজার কি বিস্তারিত কিন্তু আমরা চতুর্থ অধ্যায়ে শিখেছি। তাহলে দেখো
এখানে আমাদের কি শ্রমের বাজার, ওখানে কিন্তু আমরা দেখেছিলাম দ্রব্যের বাজার, বাজারটা যখন পড়েছি তখন সেখানে কিন্তু আমরা দ্রব্যের বাজার পড়েছি, এখানে আমাদের শ্রমের বাজার। তাহলে বাজার কি, আমরা বাজার শিখেছি আমরা হচ্ছে কোনো একটা দ্রব্য কেনা বেচা করার প্রক্রিয়া, মানে যে প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্যটি কেনা বেচা হয় ওই স্থানটিকে না বুঝিয়ে আমরা নর্মালি কোনো একটা বাজারে গেলে সেখানে কিন্তু সেখানে স্থানটাকে বোঝায়, কিন্তু ক্রেতা ও বিক্রেতার মাঝখানে দর কষাকষির মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্যটি বিক্রি হচ্ছে সেটাই হচ্ছে কি আমরা বাজার বোঝাই। ঠিক তেমনভাবে শ্রমবাজার, শ্রমবাজারে কি হয়, শ্রমের বেচা কেনা হয়, মানে বাজারের সাথে কি হয়, মানে এই প্রক্রিয়াটা হচ্ছে কি শ্রমবাজার, মানে শ্রমের কেনা বেচা হয়। দেখো শ্রমবাজারের প্রধান হাতিয়ার হলো কি শ্রমের চাহিদা ও শ্রমের যোগান। শ্রমের চাহিদা সৃষ্টি করে শ্রম, দেখো শ্রম চাহিদা সৃষ্টি করে কারা, কোন উৎপাদক প্রতিষ্ঠান বা নিয়োগদানকারী কর্তৃপক্ষ, তারাই শ্রমকে কারা নিচ্ছে, কোনো একটি বড় প্রতিষ্ঠানই কিন্তু শ্রমটাকে কিনে নেয়, তারপর তারা তাদের কাজে লাগায়। তাহলে শ্রমের চাহিদাটা সৃষ্টি করছে কারা, উৎপাদনকারী বা নিয়োগদানকারী যে সকল কর্তৃপক্ষ রয়েছে ওনারাই কিন্তু শ্রমের একটা চাহিদা সৃষ্টি করে। এবং শ্রমের যোগান দেয় কারা, শ্রমের যোগান দেয় হচ্ছে শ্রমিক নিজে। দেখো তুমি একজন যদি নিজেকে একজন ওয়ার্কার হিসেবে ভাবো, কোনো একটা কোম্পানিতে জব করো, তখন তোমার একটা নিজের একটা শ্রম আছে, তাই না? সেই শ্রমটাকে তৈরি করে কারা, সেই প্রতিষ্ঠানটা, তারা হচ্ছে কি উৎপাদনকারী বা নিয়োগদানকারী কর্তৃপক্ষ। তোমার তাহলে চাহিদাটা সৃষ্টি করে কারা, ওই কর্তৃপক্ষ বা ওই প্রতিষ্ঠানটা, আর হচ্ছে তুমি নিজে শ্রমের সেই যোগানটা দিয়ে থাকো। তাহলে শ্রমের চাহিদা সৃষ্টি করে কারা, উৎপাদনকারী বা নিয়োগদানকারী কর্তৃপক্ষ, বা তুমি সেই কোম্পানিটাকে বলতে পারো। আর শ্রমের যোগানটা কারা সরবরাহ করে, সেটা হচ্ছে শ্রমিক নিজে। শ্রমিক নিজে কি করে, সেই শ্রমের যোগানটা দিয়ে থাকে। দেখো তাহলে শ্রমবাজার কি, যে বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে, দেখো যে বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে, মানে শ্রমের চাহিদা কারা সৃষ্টি করলো, এই উৎপাদনকারী যে প্রতিষ্ঠান বা নিয়োগদানকারী কর্তৃপক্ষ, এরা কি শ্রমের চাহিদা সৃষ্টি করে কর্তৃপক্ষের সাথে যোগান দানকারী শ্রমিকের দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে বা মজুরিতে শ্রমিকের যে আয়টা হয় সেটাকে আমরা কি বলছি, মজুরি। তার নির্ধারিত দামে বা মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয় সম্পন্ন হয়, তাকে শ্রমবাজার বলে। এখানে যদিও একটা বড় করে সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা তোমরা খাতায় উঠিয়ে রাখতে পারো, তাহলে তোমরা পরীক্ষার হলে লিখতে পারবে। সাধারণ কথায় যদি বলি যে শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে যোগান সরবরাহকারী কর্তৃপক্ষের একটা নির্দিষ্ট দামে বা দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে যখন শ্রম ক্রয় বিক্রয় হয়, সেটাই হচ্ছে কি আমাদের শ্রম বাজার। মানে এই প্রক্রিয়াটার মাধ্যমে ক্রয় বিক্রয়ের যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে আমাদের শ্রম বাজার। দেখো শ্রমবাজার আমরা শিখে ফেললাম, তারপরে দেখবো আমরা বাংলাদেশের শ্রমবাজারটা কেমন। বাংলাদেশের শ্রমবাজারটা কেমন, দেখো বাংলাদেশের শ্রমবাজার কি অনুন্নত, বাংলাদেশের শ্রমবাজার কি অনুন্নত। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের শ্রমবাজার অনুন্নত। মূলত আমাদের দেশের শ্রমবাজার অনুন্নত হবার পেছনে কারণটা কি আসলে? আমাদের দেশে দেখো আধুনিক কোনো সরঞ্জাম বা যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তির একটা স্বল্পতা রয়েছে, বা এটা একটা স্কারসিটি রয়েছে। দেখো কারিগরি শিক্ষার অভাব রয়েছে, প্রশিক্ষণের অভাব রয়েছে এদেশের শ্রমবাজারে। দেখো আমরা কোনো কিছু যখন উৎপাদন করতে যাই, আমাদের দেশের শ্রমিকদের কিন্তু ওভাবে মূল্যায়ন আমাদের দেশে করা হয় না, কারণ আমাদের দেশে দক্ষ শ্রমিকের খুবই অভাব রয়েছে। এই দেখো আমাদের পদ্মা সেতুর কথাই যদি নর্মালি বলি, সেখানে কি আমাদের দেশের ওয়ার্কাররা কি সরাসরি কাজ করতে পেরেছে? অন্য দেশ থেকে কিন্তু ভাড়া করে এনে আমাদের সেখানে কাজে লাগানো হয়েছে, কারণ আমাদের দেশের শ্রমবাজারটা খুবই অনুন্নত। আমাদের দেশে প্রযুক্তির অভাব, কারিগরি প্রশিক্ষণের অভাব, এগুলোর কারণে আমাদের শ্রমবাজারটা কি হয়ে রয়েছে, অনুন্নত হয়ে রয়েছে। তাহলে দেখো এই অনুন্নত হবার ফলে বাংলাদেশের সস্তা, অদক্ষ, আধা দক্ষ ও স্বল্প সংখ্যক দক্ষ শ্রমিকের সমন্বয় রয়েছে। মানে বাংলাদেশের বেশিরভাগ শ্রমিকগুলাই কি অদক্ষ, তারা গাধার মতো শুধু খেটেই যায়। মানে কারিগরি একটা প্রশিক্ষণ নিয়ে উন্নত পর্যায়ে যাওয়ার মতো শ্রমিকের আমাদের দেশে খুব একটা স্বল্পতা রয়েছে। প্রচুর সস্তা, অদক্ষ, অর্ধেক দক্ষ বা আধা দক্ষ পাবলিক এবং স্বল্প সংখ্যক দক্ষ শ্রমিকের সমন্বয় রয়েছে। মানে বাংলাদেশে আধা দক্ষ, অল্প দক্ষ এবং স্বল্প সংখ্যক দক্ষ শ্রমিকের সমন্বয় রয়েছে আমাদের শ্রমবাজারে। অর্থাৎ বাংলাদেশের শ্রমবাজার কি অনুন্নত। বাংলাদেশের শ্রমবাজারে এই তিন প্রকারের শ্রমিক রয়েছে। দেখো বাংলাদেশের শ্রমবাজারকে আবার নিম্ন রূপভাবে বিভাজন করা যায়। বাংলাদেশের শ্রমবাজারকে তিনটা ভাগে, বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনটা ভাগে বিভক্ত করা যায়। দেখো বাংলাদেশের শ্রমবাজারের মধ্যে দেখো সকল শ্রমিককেই যদি আমরা দেখি, সকল শ্রমিক দেখবা আমাদের দেশে যারা সকল ক্ষেত্রে কাজ করে, দেখবা কিন্তু মূলত
পেশাভিত্তিক একটা শ্রমবাজার। যারা বিভিন্ন পেশায় চাকরি করে তাহলে সেটা কিন্তু তাদের কি পেশাভিত্তিক শ্রমবাজার। কেউ যদি তোমার হসপিটালে নার্স হিসেবে কাজ করে সেটা তার একটা পেশা, কেউ যদি শিক্ষকতা করে সেটা তার একটা পেশা। যেই কাজ করছে প্রত্যেকটি কাজের পেছনেই কিন্তু একটা শ্রম রয়েছে, সেই হিসেবেই শ্রমবাজারকে কি করা হয়েছে, বিভাজন করা হয়েছে। সেখানে দেখো আমাদের পেশাভিত্তিক শ্রমবাজার রয়েছে, মানে বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের যে একটা আধিক্য বা তাদের যে বাজার প্রক্রিয়া সেটা হচ্ছে কি পেশাভিত্তিক শ্রমবাজার। তারপর দেখো দক্ষতার ভিত্তিতে শ্রমবাজার, মানে কেউ কোনো একটা কাজে কতটুকু দক্ষ তার উপর নির্ভর করে কিন্তু একটা শ্রমিকের কেনাবেচা হয়। ধরো তোমরা কম্পিউটার সেক্টরে, আইটি সেক্টরে যদি দেখো কেউ যদি গ্রাফিক ডিজাইনে পারদর্শী হয় তাহলে কিন্তু সে তার দক্ষতা, সেটা কি তার দক্ষতা, সে তার দক্ষতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় কেনাবেচা হচ্ছে। মানে তার একজন শ্রমিক কিন্তু নিজে কেনাবেচা হয় না, কি হয়, তার শ্রমটা কেনাবেচা করে। একজন শ্রমিক নিজে কখনো নিজেকে বিক্রি করে না, সে তার শ্রমটাকে বিক্রি করে। তাহলে দেখো কেউ যদি গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে দক্ষ হয় তাহলে সে কিন্তু তার দক্ষতার ভিত্তিতে এক ধরনের শ্রমবাজার ক্রিয়েট করছে। তারপরে দেখো কেউ যদি আবার ওয়েব ডেভেলপিংয়ে পারদর্শী হয় তাহলে সেটাও কিন্তু তার একটা দক্ষতা, সেই দক্ষতার ভিত্তিতে সে একটা শ্রমবাজার ক্রিয়েট করছে। তারপর দেখো কি আছে আমাদের 3 নম্বরে অঞ্চল ভিত্তিক শ্রমবাজার। বিভিন্ন অঞ্চল ভিত্তিক শ্রমবাজার হয়, যেমন শহর অঞ্চলে শ্রমবাজার বা হচ্ছে গ্রাম অঞ্চলের শ্রমবাজার। তাহলে বাংলাদেশের শ্রমবাজারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে, পেশাভিত্তিক শ্রমবাজার, দক্ষতার ভিত্তিতে শ্রমবাজার, আর হচ্ছে কি অঞ্চল ভিত্তিক শ্রমবাজার। শ্রমবাজার কি শিখলাম, বাংলাদেশের শ্রমবাজার কেমন, বাংলাদেশের শ্রমবাজার অনুন্নত, এখানে প্রচুর সস্তা, অদক্ষ, আধা দক্ষ ও স্বল্প সংখ্যক দক্ষ শ্রমিকের কি রয়েছে, সমন্বয় রয়েছে। আর বাংলাদেশের শ্রমবাজারকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। মূলত এই 3 ভাগে ভাগ করা যায়, যেমন পেশাভিত্তিক শ্রমবাজার, দক্ষতা ভিত্তিক শ্রমবাজার, অঞ্চল ভিত্তিক শ্রমবাজার, আর অনেকভাবে ভাগ করা যেতে পারে। তাহলে আমরা শ্রমবাজার সম্পর্কে শিখলাম। তারপরে আছে হচ্ছে আমাদের শ্রমের গতিশীলতা। গতি বলতে কি বুঝি আমরা? প্রথমেই কিন্তু বলেছি শ্রমের গতিশীলতা যখন পড়বো, দেখো একটা বাইক বলো, একটা সাইকেল বলো, তুমি একজন নিজে মানুষই বলো, তুমি কিন্তু যখন হেঁটে যাও তোমার গতি যদি তুমি একটু বাড়াও তাহলে একটু বেশি একটু কম সময়ে এগিয়ে যেতে পারো, যে লক্ষ্যে যেতে পারো, তাই না? যদি অল্পভাবে হাঁটো, তোমার গতিটাকে একটু কমিয়ে ফেলো, তাহলে কিন্তু সেখানে যেতে তোমার একটু সময় বেশি লাগবে। ঠিক একইভাবে বাইক, সাইকেল, গাড়ি, ট্রাক যেগুলোই বলো সকল কিছুরই কিন্তু একটা গতি রয়েছে, মানে সেই শ্রমেরও এরকম একটা গতি রয়েছে। মানে শ্রমকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি স্থানান্তর করতে পারি সেটাকে বলি হচ্ছে আমরা শ্রমের গতিশীলতা। দেখো তাহলে এখানে শ্রমের গতিশীলতা বলতে কি বোঝানো হয়েছে? শ্রমের গতিশীলতা বলতে শ্রমিকের কর্মসংস্থান, কর্মস্তর, পেশা বা স্থানের পরিবর্তনশীলতাকে বোঝায়। মানে শ্রমিকের যে তার শ্রমের যে পরিবর্তন সেটাই হচ্ছে কি শ্রমের গতিশীলতা। তিনি তার কর্মসংস্থান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে, এক অফিস থেকে আরেক অফিসে, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করতে পারে। মানে সে তার কি করতে পারতেছে, শ্রমকে গতিশীল করতে পারতেছে, এটাই হচ্ছে কি শ্রমের গতিশীলতা, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেছে। তারপরে কর্মস্তর, মানে ধরো প্রথমে একটা পদবিতে ছিল জুনিয়র অফিসার, তারপর হচ্ছে সে সিনিয়র অফিসার হয়ে গেল, সে এক স্তর থেকে অন্য স্তরে কি হলো, স্থানান্তর হলো। এটাই হচ্ছে কি শ্রম, এক জায়গা থেকে অন্য জায়গায় যেহেতু যেতে পারছে, এটাই হচ্ছে শ্রমের গতিশীলতা। তারপরে পেশা পরিবর্তন করতে পারে, যেমন কেউ এখন আছে শিক্ষক, সে পেশা পরিবর্তন করে ব্যবসায়ী হয়ে গেল, সেটাও কিন্তু তারপরে পেশা বা স্থানের পরিবর্তনশীলতা নির্দেশ করছে। এইভাবে যে শ্রমকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি, পেশার পরিবর্তন করতে পারি, আমাদের কর্মস্থানের পরিবর্তন করতে পারি, কর্মস্তরের পরিবর্তন করতে পারি, তাহলে এটাইগুলো হচ্ছে কি একটা শ্রমের গতিশীলতা। অর্থাৎ শ্রম হচ্ছে কি একটা গতিশীল উপাদান। আমরা শ্রমের বৈশিষ্ট্য শেখার ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে দেখেছি শ্রম হচ্ছে একটা কি গতিশীল উপাদান, অর্থাৎ শ্রমের গতি রয়েছে। এখন এই শ্রমের গতিশীলতাকে আবার কয় ভাগে ভাগ করা যায়? দেখো শ্রমের গতিশীলতাকে মূলত 4 প্রকার হতে পারে। ওখানে আমরা দেখলাম কি শ্রম বাজার 3 প্রকার, পেশাভিত্তিক, দক্ষতা ভিত্তিক আর অঞ্চল ভিত্তিক। আর এখানে হচ্ছে শ্রমের গতিশীলতা। প্রথমে আমরা কি শিখেছি? শ্রমের ধারণা, শ্রম কি, তারপর শিখলাম হচ্ছে শ্রমের বৈশিষ্ট্যগুলো, তারপর শিখলাম হচ্ছে উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রম, তারপর শিখলাম হচ্ছে শ্রমবাজার, তারপরে টপিক কি ছিল বাংলাদেশের শ্রমবাজার, বাংলাদেশের শ্রমবাজারটা কেমন। এখন হচ্ছে আমাদের শ্রমের গতিশীলতা। তাহলে দেখো এখানে শ্রমের গতিশীলতাকে আমরা মূলত 4 প্রকার হতে পারে। দেখো ভৌগোলিক গতিশীলতা, প্রথমেই কি আছে আমাদের ভৌগোলিক গতিশীলতা। এখন আমরা দেখি তাহলে ভৌগোলিক গতিশীলতা কি বলে। ভৌগোলিক মানে হচ্ছে একটা অঞ্চলকে বোঝাচ্ছি, তাই না? একটা ভৌগোলিক একটা দেশকে বা কোনো একটা অঞ্চলকে বোঝাচ্ছি। দেখো অঞ্চলের পরিবর্তন বা অঞ্চলের গতিশীলতা কি শ্রমের ক্ষেত্রে। ধরো একজন ব্যক্তি আগে ভোলাতে রিক্সা চালাতো, হ্যাঁ, এখন সে ঢাকায় এসে রিক্সা চালাচ্ছে। আগে কোথায় রিক্সা চালাতো? ভোলাতে। পেশা পরিবর্তন করছে না, কি পরিবর্তন করছে? স্থান পরিবর্তন করছে। আগে ভোলাতে রিক্সা চালাতো, এখন ঢাকায় এসে রিক্সা চালায়। এটা হচ্ছে কি তার ভৌগোলিক গতিশীলতা, মানে স্থানের পরিবর্তন করছে, এটা হচ্ছে তার ভৌগোলিক গতিশীলতা। আগে ভোলাতে রিক্সা চালাতো, এখন রিক্সা চালায় ঢাকাতে, তাই না?
মূলত এখন ঢাকাতে, মানে কি করলো এখানে তাহলে স্থান পরিবর্তন করলো। এই যে স্থানের পরিবর্তন, এটা হচ্ছে কি ভৌগোলিক গতিশীলতা। ধরো এইভাবেই বলতে পারি যে এখন আগে একজন লোক তোমার কুড়িগ্রামে চাকরি করতো, তাই না? এখন সে চাকরি বা জবটা চেঞ্জ করে সে ঢাকায় চলে আসলো বা অন্য কোথাও চলে গেল, কুমিল্লাতে চলে গেল, তাহলে সেটা কি ভৌগোলিক একটা স্থানান্তর করলো, তাই না? এটাই হচ্ছে কি আমাদের ভৌগোলিক গতিশীলতা। তারপরে দুইয়ে কি আছে আমাদের পেশাগত গতিশীলতা। 2 নম্বরে কি আছে পেশাগত গতিশীলতা, অর্থাৎ পেশার পরিবর্তন করা। ধরো কেউ আগে হচ্ছে একটা ফার্মে কাজ করতো, মানে সেখান থেকে সে চেঞ্জ করে আর একটা ফার্মে স্থানান্তর হলো, মানে পেশা পরিবর্তন করলো। পেশাকে যদি সে পরিবর্তন করে, ধরো হচ্ছে শিক্ষক ছিল, সেখান থেকে কি হলো ব্যবসায়ী হয়ে গেল, সেটা কি হলো পেশাগত যে পরিবর্তন, সেটা হচ্ছে কি পেশাগত গতিশীলতা। মানে শ্রমের গতিশীলতা মূলত হচ্ছে কি শ্রমের একটা পরিবর্তনশীলতা, সেটা হচ্ছে কি শ্রমের গতিশীলতা, মানে পেশা পরিবর্তন। সহজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশার থেকে আরেকটা পেশায় যখন সে যাচ্ছে, সেটা হচ্ছে কি পেশাগত গতিশীলতা। তারপরে দেখো শিল্পগত গতিশীলতা। শিল্পগত গতিশীলতা মানে একটা শিল্প পরিবর্তন করে যদি অন্য শিল্পে চলে যায়। ধরো আগে ছিল সে ওষুধ শিল্পে, কোনো একটা কোম্পানিতে, ধরো একমিতে, স্কোয়ারে, এই সকল ফার্মাসিউটিক্যালসে সে জব করতো। সে এখন সেটা চেঞ্জ করে সে একটা বস্ত্র শিল্পে চলে আসলো বা তৈরি পোশাক শিল্পে চলে আসলো, মানে সে এগুলার কাজ এখন শুরু করলো। তাহলে সেটা কি একটা শিল্পগত গতিশীলতা, মানে সে তার শ্রমের শিল্পটাই চেঞ্জ করে ফেলেছে। মানে আগে ওষুধ শিল্পে ছিল, এখন বস্ত্র শিল্প বা তৈরি পোশাক শিল্পে চলে এসেছে। এই যে শ্রমের শিল্পের যে গতিশীলতা, শিল্পের যে পরিবর্তনশীলতা বা পরিবর্তন করা, এটা হচ্ছে শিল্পগত গতিশীলতা। তাহলে আমরা কি শিখলাম? ভৌগোলিক গতিশীলতা কি, স্থানের পরিবর্তন, পেশাগত গতিশীলতা কি, পেশার পরিবর্তন করা, যেমন শিক্ষক থেকে ব্যবসায়ী হয়ে যাওয়া। শিল্পগত গতিশীলতা মানে হচ্ছে শিল্পটাকেই চেঞ্জ করে ফেলা, মানে ওষুধ শিল্প থেকে বস্ত্র শিল্পে বা তৈরি পোশাক শিল্পে, এরকম শিল্পে চলে আসা, বা লৌহ শিল্পে চলে আসা। তারপরেরটা আছে কি আমাদের স্তরগত গতিশীলতা। তারপরেরটা কি আমাদের স্তরগত গতিশীলতা। দেখো স্তরগত গতিশীলতা বলতে আমরা কি বুঝি? কোনো একটা কোম্পানিতে সে, ওই যে প্রথমে বললাম কি জুনিয়র অফিসার ছিল, সেখান থেকে সে সিনিয়র অফিসার হয়ে গেল, তার মানে তার পদোন্নতি হলো। এই যে এক স্তর থেকে সে অন্য স্তরে স্থানান্তর হলো বা তার পদোন্নতি হলো, মানে সে যেখানে জব করতো সেখানেই আছে, শুধুমাত্র তার পদোন্নতি হয়েছে, মানে এক স্তর থেকে সে আরেক স্তরে গিয়েছে, জুনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসার হয়েছে। এটাই হচ্ছে তার স্তরগত গতিশীলতা। তাহলে শ্রমের গতিশীলতা আমরা কি শিখলাম? 4 নম্বরে স্তরগত গতিশীলতা। 4টা কি কি ছিল? শ্রমের গতিশীলতাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। 4টা কি কি ছিল তাহলে? ভৌগোলিক গতিশীলতা, পেশাগত গতিশীলতা, শিল্পগত গতিশীলতা, আর হচ্ছে স্তরগত গতিশীলতা। তাহলে আমাদের এখন শ্রমের গতিশীলতাও আমরা বুঝে ফেললাম। তারপরে টপিক দেখো, তারপরে আছে হচ্ছে মজুরি ও আয়ের পার্থক্য। মজুরি এবং আয়ের মধ্যে যে পার্থক্যটা। তাহলে দেখো আমরা কি বললাম? শ্রমিক যে শ্রমটা দেয় বা শ্রমিক যে পরিশ্রমটা করে, তার বিনিময়ে যে অর্থটা পাচ্ছে, সেটাকে আমরা কি বলছি? মজুরি, তাই না? আর আয় বলতে কি? দেখো শ্রমিক কিন্তু এক সেন্সে যদি আমরা ভাবি, শ্রমিক কিন্তু সে আয়ই করছে, তাই না? সে পরিশ্রম করছে, তার বিনিময়ে তাকে টাকা দিচ্ছে, তাহলে সেটা তোমার আয় না? এই যে আমি পরিশ্রম করে ক্লাস নিচ্ছি, এর বিনিময়ে আমাকে টাকা দিচ্ছি, তাহলে কি এটা আমার আয় না? নিশ্চয়ই আয়, কিন্তু অর্থনীতিতে এটা আয় না। অর্থনীতিতে আয় এবং মজুরির মধ্যে একটা পার্থক্য বিদ্যমান রয়েছে। ধরো শ্রমিক যে শ্রম দিয়ে যে পরিশ্রমের বিনিময়ে যে অর্থটা পাচ্ছে, সেটা হচ্ছে কি মজুরি। আর আয় হচ্ছে কি কোনো একটা কোম্পানি কোনো কিছু উৎপাদন করার পূর্বে, বা ধরো তুমি কোনো একটা কিছু করার পূর্বে সেখান থেকে তুমি যে অর্থটা লাভ করেছো এবং যে পরিমাণ অর্থ ব্যয় করেছো ওটার পেছনে, এই লাভকৃত অর্থ থেকে তোমার ব্যয়টা বাদ দিয়ে যে অংশটুকু বাকি থাকবে, সেটাই হচ্ছে তোমার আয়। মানে তুমি সেই কোনো একটা বস্তু বা কোনো একটা দ্রব্য বা কোনো একটা কিছু করার পেছনে তুমি যে পরিমাণ অর্থ ব্যয় করেছো, সেই ব্যয়ের পরিপ্রেক্ষিতে তুমি কতটুকু লাভ করলা, এই দুইটার মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে কি আয়। তাহলে দেখো ভালো করে দেখো, মজুরি কি বললাম? একটা শ্রমিক সে শ্রম দিয়ে, যে যেমন শিক্ষক কি ক্লাসে একটা ক্লাস করানোর বিনিময়ে সে যে টাকাটা পাচ্ছে, বা একজন উকিল একটা মামলা পেছনে লড়ার পেছনে বা লড়ার ফলে যে টাকাটা পাচ্ছে, সেটা হচ্ছে কি তার মজুরি। সেক্ষেত্রে সে হচ্ছে একজন শ্রমিক, ওটা হচ্ছে তার মজুরি। আর হচ্ছে আয়টা কি? কোনো একটা নির্দিষ্ট দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বা কোনো একটা জিনিস লাভ করার ইচ্ছে পোষণ করে যখন তুমি সেটার পেছনে কিছু টাকা ব্যয় করবা এবং দিন শেষে কিছু টাকা লাভ করবা, এই লাভকৃত অর্থ কিন্তু নিশ্চয়ই বেশি হবে। লাভকৃত অর্থ থেকে তোমার ব্যয়টা যদি বাদ দিয়ে দাও, তবেই সেটা হচ্ছে আয়। তাহলে দেখো এখানে কি লেখা আছে, দেখো শ্রমিকের সেবার বিনিময়ে তাকে যে দাম দেওয়া হয়, তাকে হচ্ছে মজুরি বলে। উদ্যোক্তা, আর তারপর হচ্ছে আয় কি?
উদ্যোক্তার উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে। মানে উদ্যোক্তার উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য মানে হচ্ছে সে কি পরিমাণ লাভ করতে পারলো হতে যাবতীয় উৎপাদন খরচ ও কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কি বলে? আয় বলে। মানে সে কত টাকা ব্যয় করলো এবং কত টাকা লাভ করলো, এই লাভ থেকে ব্যয়কৃত পরিমাণ বাদ দিলেই কি হয়? সেটা হচ্ছে আয়। তাহলে আমরা সহজেই কিন্তু বুঝে গেলাম আয় কি এবং মজুরি কি। মজুরি হচ্ছে শ্রমিকের শ্রমের বিনিময়ে যে অর্থটা পাচ্ছে সেটা হচ্ছে মজুরি। আয় হচ্ছে কি? একটা লাভকৃত অর্থ থেকে তার যে ব্যয় হলো সেটার যে বিয়োগফল, সেটাই হচ্ছে কি আমাদের আয়। মানে আয় এবং মজুরির মধ্যে কিন্তু এরকম একটা পার্থক্য রয়েছে। দেখো মজুরিকে আমরা কি বলে থাকি, কিভাবে প্রকাশ করে থাকি? ডাব্লিউ দ্বারা। ওয়েজেস ডাব্লিউর দ্বারা মানে কি? ওয়েজেস। এটাকে সংক্ষেপে ডাব্লিউ নিয়ে কি করা হয়েছে? শ্রমিকের মজুরি। মজুরিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ দ্বারা। আর আয় হচ্ছে কি? উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য, এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। মাইনাস কি? মাইনাস উৎপাদন খরচ হচ্ছে, উৎপাদন খরচ কি? টোটাল কস্ট প্লাস ট্যাক্স। মানে দ্রব্য উৎপাদন করার জন্য কিন্তু একটা কোম্পানিকে ট্যাক্সও দিতে হয়, তাই না? মানে ট্যাক্সও কিন্তু তার উৎপাদন ব্যয়ের মধ্যেই পড়ে, তাই না? তাহলে দেখো উৎপাদন খরচ প্লাস ট্যাক্স মানে সেবার আর্থিক মূল্য, লাভ থেকে উৎপাদন খরচ আর ট্যাক্স বাদ দিলে কি থাকে? আমাদের আয় থাকে। তারপরে দেখো মজুরি কি? মজুরি কিন্তু নির্ধারিত। মজুরি কি? নির্ধারিত। একজন শ্রমিক যখন কাজে যাবে তখন তার পূর্বেই কিন্তু ওই বার্গেনিং করে শ্রমিক কি করে? তার মজুরিটা নির্ধারিত করে ফেলে। কিন্তু আয়টা কিন্তু নির্ধারিত নয়। আয় কিন্তু নির্ধারিত নয়। কেন নির্ধারিত নয়? তুমি একটা দ্রব্য উৎপাদন করার জন্য তুমি কত টাকা ব্যয় করবা বা কত টাকা লাভ হবে, এই দুইটার বিয়োগফলই তো হচ্ছে তোমার আয়। যখন তুমি কত টাকা ব্যয় করছো সেটাই যদি তোমার নির্দিষ্ট না হয়, বা কত টাকা লাভ হবে সেটাই যদি তোমার নির্দিষ্ট না হয়, তাহলে আয় কিভাবে নির্দিষ্ট হয়? তাহলে আয় নির্ধারিত নয়। মজুরি কি? নির্ধারিত, আয় হচ্ছে নির্ধারিত নয়। এটা হচ্ছে 3 নাম্বার পার্থক্য। দেখো মজুরির পরিবর্তন হতে সময় লাগে। মজুরি কিন্তু আয় মজুরি অপেক্ষা দ্রুত পরিবর্তনশীল। আয় কি হয়? দ্রুত পরিবর্তনশীল হয়। মজুরি একবার নির্দিষ্ট হয়ে গেলে সেই দিনের জন্য বলো বা 1 মাসের জন্য সেটা কিন্তু নির্দিষ্ট থাকে। কিন্তু আয় মজুরি অপেক্ষা দ্রুত পরিবর্তনশীল। আয় পরিবর্তন হতে পারে, তুমি কি পরিমাণ আয় করছো সেটা কিন্তু তুমি নির্দিষ্ট করে বলতে পারবা না। তার মানে আয় দ্রুত পরিবর্তনশীল। মজুরি নিশ্চিত। একজন শ্রমিক যদি সে কাজ করে তার বিনিময়ে সে মজুরি পাবেই। ধরো তুমি একটা কোম্পানি রান করছো, সেখানে তুমি কিছু শ্রমিক নিয়োগ দিলা, সেই শ্রমিককে একটা নির্ধারিত মজুরির ভিত্তিতে তুমি নিয়োগ দিবা, তাই না? কিন্তু তুমি যদি আয় করতে নাও পারো, লাভ করতে নাও পারো, সেই শ্রমিককে কিন্তু তোমার মজুরি দিতে তুমি বাধ্য থাকবা, তাই না? বা মজুরি তোমার শ্রমিককে দিতেই হবে। তার মানে মজুরি নিশ্চিত কিন্তু আয় অনিশ্চিত। মজুরি কি? নিশ্চিত, আয় অনিশ্চিত। মজুরি প্রকাশিত থাকে। একজন শ্রমিককে যখন নির্দিষ্ট মজুরিতে নিয়োগ দেওয়া হয় তাহলে কি মজুরি তখন নিশ্চয়ই প্রকাশিত থাকে, কিন্তু আয় অব্যক্ত বা অপ্রকাশিত। কিন্তু আয় কি? অব্যক্ত বা অপ্রকাশিত। আয় নির্দিষ্ট থাকে না বা প্রকাশিত থাকে না। মজুরি একটি ক্ষুদ্র বা সংকীর্ণ ধারণা, পক্ষান্তরে আয় একটি বৃহৎ বা বিস্তৃত ধারণা। একজন শ্রমিকের মজুরি নিশ্চয়ই ক্ষুদ্র একটা ধারণা, আয় হচ্ছে বিশাল একটা ধারণা। একটা কোম্পানির কি পরিমাণ আয় করলো, কি পরিমাণ ব্যয় করলো, এগুলো হচ্ছে একটা নির্ধারিত ধারণা। তাহলে আমরা মজুরি শিখে ফেললাম। আর মজুরি ও আয়ের মধ্যে কি পার্থক্য? মজুরিটা কি? তাহলে তোমরা আমার সাথে আরেকবার বলো তো, মজুরি কি এবং আয় কি? মজুরি হচ্ছে কি? শ্রমিকের শ্রমের যে মূল্যটা, শ্রমের বিনিময়ে সে যে পরিমাণ অর্থ লাভ করছে সেটা হচ্ছে মজুরি। আর আয় হচ্ছে কি? কোনো একটি উৎপাদিত দ্রব্য বা উৎপাদিত দ্রব্য সেবার আর্থিক মূল্য থেকে তার মোট ব্যয়কে বা তার সাথে কি কর আছে এটাকে বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে কি? আয়। অর্থাৎ তার মোট লাভ থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কি? তার আয়। তাহলে আমরা মজুরি এবং আয় দুটার মধ্যে যে পার্থক্য সেটা শিখে ফেললাম। এরকম কিন্তু কোশ্চেন আসে তোমার খ নাম্বার কোশ্চেনে, কিন্তু এরকম ব্যাখ্যামূলক কোশ্চেনে আসে যে মজুরি এবং আয়ের মধ্যে 3টি বা 4টি পার্থক্য লিখো। এই 4টা যদি তুমি এই 6টা পার্থক্য যদি উঠিয়ে রাখো তাহলে নিশ্চয়ই পরীক্ষার হলে অনেক সুন্দর করে লিখতে পারবা। এটা তোমরা খাতায় লিখে রাখতে পারো। তারপরে দেখো মজুরি। দেখো আমরা এতক্ষণ কিন্তু মজুরি দেখলাম। মজুরি হলো কি? শ্রমিকের শ্রমের দাম। মজুরি কি শিখলাম আমরা? শ্রমিকের শ্রমের দাম। শ্রমের বিনিময়ে মালিক শ্রমিককে যে পারিশ্রমিক প্রদান করে তা হলো মজুরি। অর্থাৎ কোনো শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে উৎপাদন কাজে সহায়তা করার জন্য পারিশ্রমিক বাবদ কোনো নির্দিষ্ট সময়ে যা উপার্জন করে তাকে কি বলে? মজুরি বলে। তাহলে তাকে কি বলে? আমরা মজুরি বললাম। এই যে আমরা কিন্তু মজুরি এবং আয়ের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা শেখার সময় কিন্তু আমরা মজুরির অনেকগুলো বৈশিষ্ট্য শিখে ফেলেছি। আমরা কি দেখেছি? যেখানে আমরা শুধু মজুরির বৈশিষ্ট্য শিখতেছি। মজুরিটা কি, মজুরিটা আমরা কি এবং মজুরির বৈশিষ্ট্যটা কি, মজুরি এবং আয়ের মধ্যে পার্থক্য শেখার সময় কিন্তু আমরা শিখে ফেলেছি। মজুরি আমরা কি দেখেছি? মজুরি হচ্ছে শ্রমিকের শ্রমের বিনিময়ে যে বা পারিশ্রমিকের বিনিময়ে যে অর্থটা পাচ্ছে সেটা হচ্ছে মজুরি। মজুরি থাকে নির্ধারিত, কারণ একজন শ্রমিককে নিয়োগ দেওয়ার পূর্বে
কি করতে হয়, শ্রমিকের মজুরিটা নির্ধারিত করে ফেলতে হয়। তারপরে মজুরি থাকে কি নিশ্চিত, কিন্তু আয় থাকে অনিশ্চিত। কারণ মজুরি আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি যখন একজন শ্রমিককে নিয়োগ দিব, একজন উদ্যোক্তা হিসেবে যখন আমি একটা শ্রমিককে নিয়োগ দিব, তখন নিশ্চয়ই তার মজুরি আমরা নির্ধারিত করে ফেলবো। তাহলে দেখো মজুরি থাকে নির্ধারিত। এখানে দেখো মজুরির বৈশিষ্ট্যগুলো কি কি আছে। মজুরি হলো শ্রমিকের শারীরিক ও মানসিক শ্রমের পুরস্কার, ওই একই কথা আমরা যে সংজ্ঞাতে দেখলাম। তারপর হচ্ছে মজুরি দাতা হলো কি উদ্যোক্তা বা নিয়োগকর্তা, এবং গ্রহীতা হলো কি শ্রমিক নিজে। মানে শ্রমিকটা মজুরিটা দেয় কে, মজুরিটা দিচ্ছে হচ্ছে উদ্যোক্তা বা হচ্ছে নিয়োগকর্তা, যিনি নিয়োগ করছেন তিনি হচ্ছে মজুরি দিচ্ছেন, এবং গ্রহীতা হলো শ্রমিক নিজে। তারপরে মজুরি দাতা এবং গ্রহীতার মধ্যে কি হয়, চুক্তি অনুযায়ী এটা নির্ধারিত হয়। ওই যে আমরা পূর্বেই পড়েছি কি মজুরি থাকে নির্ধারিত, আয় থাকে অনির্ধারিত। সেক্ষেত্রে মজুরি দাতা ও গ্রহীতার মধ্যে চুক্তি অনুযায়ী এটি নির্ধারিত হয়। সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে মজুরির হারেরও পরিবর্তন হয়। সময়ের পরিপ্রেক্ষিতে মজুরির হারের পরিবর্তন হয়ে থাকে। বিভিন্ন সিজনে দেখা যায় যে মজুরির মধ্যে একটা পার্থক্য হয়। যেমন প্রচণ্ড গরমের মধ্যে তুমি যখন একজন শ্রমিক নিয়োগ দিবে, তখন নিশ্চয়ই তাকে মজুরি বেশি দিতে হবে। আবার শীতের মধ্যে তুমি একই কাজের জন্য যদি শ্রমিক নিয়োগ দাও, তখন চাইলে একটু কম দেওয়া যায়, বা ওই সময়ের প্রেক্ষিতে শ্রমিকের মজুরির হারেরও পরিবর্তন ঘটে। মজুরি নির্ধারণে শ্রমের চাহিদা ও যোগানের প্রভাব রয়েছে। মজুরি নির্ধারণে শ্রমের চাহিদা ও যোগানের প্রভাব রয়েছে। এই শ্রমের মজুরি কিভাবে নির্ধারিত হচ্ছে, শ্রমের চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে, তা আমরা একটু পরেই শিখব। শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানটা যখন আমরা শিখব। আপাতত আমরা কি শিখলাম, আয় এবং মজুরির মধ্যে পার্থক্য, এবং মজুরির বিষয়টা কি, এবং মজুরির যে বৈশিষ্ট্যগুলো। এরকম কোশ্চেনও কিন্তু আসতে পারে পরীক্ষায়, যে মজুরি কি এবং মজুরি কি ক নাম্বারে আসলো, খ নাম্বারে আসতে পারলো যে মজুরির 4টি বৈশিষ্ট্য লিখো বা মজুরির 3টি বৈশিষ্ট্য লিখো। তখন যদি তোমরা এটা লিখে রাখো তাহলে কিন্তু সহজে পেরে যাবা। তারপরে দেখো কি মজুরি প্রদানের পদ্ধতি, মানে শ্রমিক যে কাজ করলো তাকে যে মজুরি দিতে হবে তার শ্রমের বিনিময়ে, সেটা আমরা কয়টা পদ্ধতিতে দিতে পারি। সেটা হচ্ছে কি আমাদের মজুরি প্রদানের পদ্ধতি। সময়ের ভিত্তিতে দিতে পারি। দেখো সময়ের ভিত্তিতে যদি ধরো শ্রমিক 6 ঘন্টা কাজ করলে, একজন শ্রমিক দিনে 6 ঘন্টা কাজ করলে সে কত পাবে, 600 টাকা পাবে। আবার যদি সে 4 ঘন্টা কাজ করে তাহলে সে পাবে 400 টাকা, বা সে যদি 8 ঘন্টা কাজ করে তাহলে পাবে 800 টাকা দিন প্রতি। এই যে সে তার সময়ের ভিত্তিতে 8 ঘন্টা কাজ করার ফলে যে 800 টাকা মজুরি পেলো, আর 800 টাকা মজুরি পেলো, বা 6 ঘন্টা কাজ করার ফলে যে 600 টাকা মজুরি পেলো, বা 4 ঘন্টা কাজ করার ফলে 400 টাকা মজুরি পেলো, এই যে সময়ের উপর নির্ভর করে তার যে মজুরি, এটা হচ্ছে কি সময় ভিত্তিক মজুরি। তাহলে এখানে সংজ্ঞায় কি বলা হয়েছে দেখো, কোনো নির্দিষ্ট কাজের জন্য যদি শ্রমিককে দিন, সপ্তাহ বা মাসের ভিত্তিতে মজুরি দেওয়া হয়, সেটা হচ্ছে কি সময় ভিত্তিক মজুরি। আবার দেখো এটা আমরা দিনের কিন্তু ঘন্টা হিসেবে হিসেব করলাম। তারপরে কোনো একটা শ্রমিককে যদি 1 সপ্তাহের জন্য নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় যে তোমাকে 1 সপ্তাহে 3000 টাকা দেওয়া হবে, 1 সপ্তাহে কত টাকা দেওয়া হবে, 3000 টাকা দেওয়া হবে, তাহলে এই 3000 টাকাটা কি হবে, তার সময় ভিত্তিক মজুরি। আবার 1 মাসের ভিত্তিতে নিলাম, তাকে ধরো তোমার বাসার একজন কাজের মহিলা, তাকে তোমরা 1 মাসের জন্য রাখলা, পরবর্তী মাসে আবার চেঞ্জ করবা, এরকম হয়তো রাখলা, বা কয়েক মাসের জন্য 6 মাসের জন্য রাখলা, বা তাহলে পার মাস হিসেবে তুমি তাকে কত টাকা দিবা, ধরো 6000 টাকা বা 10,000 টাকা দিলা 1 মাসের জন্য, তাকে দিলা হচ্ছে তোমার 6000 টাকা বা 7000 টাকায়, যাই হোক দিলা তুমি 1 মাসের জন্য একটা কাজের মহিলাকে। তাহলে সেটা কি হবে, মাস ভিত্তিতে সময়ের ভিত্তিতে মজুরি প্রদান। তাহলে মজুরি প্রদানের প্রথম ধাপটা কি, সময়ের ভিত্তিতে মজুরি। এই দিনের ভিত্তিতে বা সপ্তাহের ভিত্তিতে বা মাসের ভিত্তিতে যে মজুরি দেওয়া হয় সেটা হচ্ছে কি সময় ভিত্তিক মজুরি। তারপর দেখো কর্মভিত্তিক মজুরি। কর্মভিত্তিক কাজের পরিমাণের ভিত্তিতে শ্রমিককে যে মজুরি দেওয়া হয়। কি পরিমাণ কাজ করলা, ধরো তোমাকে আমি দিয়ে দিলাম যে একটা বানাতে, তোমাকে একটা স্লাইড বানাতে দিলাম, বা তোমাকে 20টা স্লাইড বানাতে দিলাম, তার বিনিময়ে তোমাকে বললাম যে তুমি যদি আমাকে 20টা স্লাইড বানিয়ে দাও তাহলে তোমাকে আমি কত টাকা দিব, 500 টাকা দিব, বা 1000 টাকা দিব, বা 2000 টাকা দিব। এই যে তোমাকে আমি একটা কাজ নির্দিষ্ট করে দিলাম বা কর্ম নির্দিষ্ট করে দিলাম যে 20টা স্লাইড তুমি আমাকে বানিয়ে দিবা, তার বিনিময়ে তোমাকে আমি 2000 টাকা দিব। তাহলে এটা কি, তার কর্মভিত্তিক মজুরি। এটা হচ্ছে তার কি কর্মভিত্তিক মজুরি, মানে কর্মটা নির্দিষ্ট করে দিয়ে তাকে যে মজুরিটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কি কর্মভিত্তিক মজুরি। তাহলে মজুরি প্রদানের পদ্ধতিতে আমরা দেখলাম কি সময়ভিত্তিক মজুরি, কর্মভিত্তিক মজুরি। তারপরে দেখো আমরা যখন মজুরি বা শ্রমবাজারটা পড়েছি তখন আমরা কি দেখেছি, বাংলাদেশের শ্রমবাজার অনুন্নত। এদেশে স্বল্প সংখ্যক আধা দক্ষ, অদক্ষ ও কি রয়েছে, স্বল্প সংখ্যক দক্ষ শ্রমিক রয়েছে। দক্ষ, অদক্ষ আর কি স্বল্প সংখ্যক
মানে দক্ষ, আধা দক্ষ এবং স্বল্প সংখ্যক দক্ষ শ্রমিকের সমন্বয় রয়েছে আমাদের দেশের শ্রমবাজারে। তাহলে যেহেতু আমাদের দেশের শ্রমবাজারে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, নিশ্চয়ই তাহলে শ্রমিক যদি দক্ষ না হয় তাহলে তার মজুরি নিশ্চয়ই কম হবে। তাহলে বাংলাদেশের স্বল্প মজুরি হারের কারণসমূহ, মানে বাংলাদেশে মজুরির হারটা স্বল্প কেন, সেটা হচ্ছে সে কেন স্বল্প তার 10টা কারণ আমরা এখানে দেখব। দেখো, বাংলাদেশের মজুরির হার স্বল্প হবার পেছনে এই কয়েকটা কারণ দায়ী। প্রথমত, বাংলাদেশের কি জনসংখ্যাটা অতিরিক্ত, যার কারণে দক্ষ শ্রমিকের যোগান দেওয়া বা শ্রমিককে দক্ষ করে তোলা আমাদের দেশের সরকারের পক্ষে অনেকটা কষ্টকর হয়ে উঠছে। তারপর উন্নয়নের গতি মন্থর, মানে আমাদের দেশের উন্নয়নের গতিটাও খুব একটা মানে কন্টিনিউয়াসলি চলতেছে না, অনেক সময় থেমে যায়, যে কারণে আমাদের দেশের দক্ষ শ্রমিক রয়েছে বা দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, যার কারণে স্বল্প মজুরি রয়েছে। শ্রমের সহজলভ্যতা, মানে আমাদের দেশের জনসংখ্যা এত যে চাইলেই শ্রমিক পাওয়া যায়, যে কারণে শ্রমের একটা কি থাকছে, সহজলভ্যতা থাকছে, যে কারণে শ্রমের মজুরিটা কম হিসেবে নির্ধারিত হচ্ছে। কর্মসংস্থানের অভাব রয়েছে, যে কারণে মজুরি কম। শিক্ষার অভাব রয়েছে, উপযুক্ত শিক্ষার অভাবে কি স্বল্প মজুরি রয়েছে আমাদের দেশের শ্রমিকের। স্বল্প মজুরি হবার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে শিক্ষার অভাব, মানে শিক্ষার অভাবে তারা মানে যে স্পেসিফিক কোনো একটা সেক্টরের যে শিক্ষাটা সেটা তারা পাচ্ছে না ঠিক মতো, যে কারণে তারা দক্ষ হয়ে উঠতে পারতেছে না, যার ফলে তাদের স্বল্প মজুরি বিনিময়ে কাজ করতে হচ্ছে। এই দেখো, শিক্ষার অভাবে তাদের কি একটা দক্ষতারও একটা অভাব রয়েছে। আর আমাদের দেশের জনগণের অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আফ্রিকান কান্ট্রিগুলোর জনগণের থেকে আমাদের দেশের মানুষজন একটু শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে, যে কারণে আমাদের মজুরির হারটা কি হয়, স্বল্প হয়ে থাকে। তারপর সামাজিক পরিবেশ অস্থিতিশীল হবার কারণে আমাদের দেশের মজুরির হার স্বল্প, বা প্রাকৃতিক দুর্যোগের কারণে। এই দেখো, আমাদের দেশে কিন্তু কয়েক মাস পরপরই কোনো না কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ আসছেই, যে কারণে আমাদের দেশে একটা স্বল্প মজুরির হার বিদ্যমান রয়েছে। ত্রুটিপূর্ণ মজুরি কাঠামোর কারণে আমাদের দেশে কি রয়েছে, স্বল্প মজুরি হারের কারণসমূহ, স্বল্প মজুরি আমাদের দেশে বিদ্যমান রয়েছে। পরীক্ষায় কিন্তু গ নাম্বারে এরকম কোশ্চেন হয়ে থাকে যে বাংলাদেশের স্বল্প মজুরি হারের কারণসমূহ ব্যাখ্যা করো, বা বাংলাদেশের শ্রমবাজার কেমন, এরকম গ নাম্বারে দিল বাংলাদেশের শ্রমবাজার কেমন ব্যাখ্যা করো, এবং ঘ নাম্বারে চাইতে পারে যে বাংলাদেশের স্বল্প মজুরি হারের কারণসমূহ ব্যাখ্যা করো। এরকম তখন যদি তুমি 10টা কোশ্চেনের 10টা পয়েন্ট উঠাই দাও, নিশ্চিত 3-এ 3 পেয়ে যাবা। তারপরে দেখো, বাংলাদেশের স্বল্প মজুরি হারের কারণসমূহ দেখতে পারলাম। মজুরি কি, মজুরি এবং আয়ের মধ্যে পার্থক্য, মজুরির বৈশিষ্ট্যগুলো কি, বাংলাদেশের স্বল্প মজুরি হারের কারণসমূহ, এগুলোও কিন্তু আমরা শিখে ফেললাম। দেখো, তারপরে দেখবো আমরা আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য। আমরা শ্রমের ক্ষেত্রে কি দেখেছি, শ্রমের ক্ষেত্রে রয়েছে কি উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম। শ্রমের ক্ষেত্রে কি রয়েছে, উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম। ঠিক তেমনভাবে মজুরি, দেখো মজুরির মধ্যে 2টা ভাগ রয়েছে, একটা হচ্ছে আর্থিক মজুরি আর একটা হচ্ছে প্রকৃত মজুরি। কারণ আমরা দেখবো কি আর্থিক মজুরিটা কি এবং প্রকৃত মজুরিটা কি। দেখো, একটা শ্রমিক যখন কাজ করে, সেটা হতে পারে, ধরো শ্রমিক কি যে কাজ করে সেই তো আমরা বলতেছি যে শ্রমিক, অর্থনীতির ভাষায় যে কাজ করে সেই একজন শ্রমিক। শুধু কলকারখানায় কাজ করলে যে সে শ্রমিক, আর আমরা বাসায় কাজ করতেছি সেটা শ্রমিক না, যে তার শ্রমটাকে ব্যবহার করছে সেই শ্রমিক, সেটা শারীরিক শ্রম হোক আর মানসিক শ্রম হোক, এটা হচ্ছে কি শ্রমিক। একজন শ্রমিক তার কাজের বিনিময়ে সে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাচ্ছে, শ্রমের বিনিময়ে যে নির্দিষ্ট অর্থ পাচ্ছে মজুরি হিসেবে, সেটাই হচ্ছে কি তার আর্থিক মজুরি, মানে টাকার হিসেবে সে যে অর্থটা পাচ্ছে সেটাই হচ্ছে কি তার আর্থিক মজুরি। তাহলে দেখো, আর্থিক মজুরিটা কি দেখলাম, সে তার শ্রমের বিনিময়ে যে টাকাটা পাচ্ছে বা অর্থটা পাচ্ছে সেটা হচ্ছে তার আর্থিক মজুরি, অর্থ পাচ্ছে তার মানে হচ্ছে আর্থিক মজুরি। তাহলে প্রকৃত মজুরি কি, একজন শ্রমিক কয় প্রকারের মজুরি পেতে পারে। একজন শিল্প কারখানায় যখন একজন শ্রমিক কাজ করে তাকে তো টাকাই দেওয়া হয়, অন্য কিছু তো আর দেওয়া হয় না। তাহলে আবার প্রকৃত মজুরিটা কি, প্রকৃত মজুরিটা হচ্ছে তোমার অর্থের সাথে যে অন্যান্য যে সকল সুবিধা দেওয়া হয়। যেমন ধরো, তুমি একটা কোম্পানিতে জব পেয়েছো, সেখানে তো সেই কোম্পানি থেকে তোমাকে একটা ল্যাপটপ গিফট করলো, বা সেইখানে তোমার প্রত্যেক দিন যাতায়াতের খরচটাও তোমাকে দিচ্ছে, বা তাদের অফিসিয়াল গাড়িতে করে তোমাকে নিয়ে যাচ্ছে, বা তোমার ফ্যামিলি সহ তাদের একটা কোয়ার্টার আছে, সেখানে কোয়ার্টারে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। এটা কিন্তু অর্থের মাধ্যমে পরিমাপ করতেছি না, এটা হচ্ছে কি অন্যান্য যে সকল সুবিধাগুলো দিচ্ছে। এই যে অন্যান্য যে সকল সুবিধা, সেটাই হচ্ছে কি আমাদের প্রকৃত মজুরি। মানে শ্রমের সাথে
শ্রমের অর্থের সাথে আমরা অন্যান্য যে সকল এই যে ল্যাপটপ দিচ্ছে বা গাড়ি দিচ্ছে বা তোমার হচ্ছে সেখান থেকে তোমার ফোনের খরচটাও তারা দিয়ে দিচ্ছে, এইরকম যে অতিরিক্ত যে খরচটা পাচ্ছে সেটা হচ্ছে কি তার প্রকৃত মজুরি, মানে অর্থের বাইরে অন্যান্য যে সকল মজুরি পাচ্ছে সেটা হচ্ছে তার প্রকৃত মজুরি। দেখো এখানে কি আছে, আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে একটা পার্থক্যের টেবিল আছে, তাই না? তাহলে আর্থিক মজুরি কি দেখলাম, কোনো শ্রমিক উৎপাদন কাজে অংশগ্রহণের জন্য যে পরিমাণ অর্থ লাভ করে তাই কি আর্থিক মজুরি। কোনো শ্রমিক উৎপাদন কাজে অংশগ্রহণের জন্য যে পরিমাণ অর্থ লাভ করে সেটা হচ্ছে কি তার আর্থিক মজুরি। দেখো আর্থিক মজুরি এবং অন্যান্য অদৃশ্যমান সুবিধা থেকে প্রাপ্ত অতিরিক্ত উপযোগের সমষ্টি হলো প্রকৃত মজুরি। মানে প্রকৃত মজুরির মধ্যে এই অর্থটাও অন্তর্ভুক্ত থাকে, পাশাপাশি অন্যান্য অদৃশ্যমান যে সকল সুযোগ সুবিধা, ধরো তোমার ওই কোম্পানির থেকে কোয়ার্টারে থাকার সুবিধা দিচ্ছে, বা তোমার স্কুলে ধরো তোমার কোনো একটা স্কুলে বা কলেজে পড়েছো, সেখানকার শিক্ষকরা দেখো যে ওই কলেজের এরিয়ার মধ্যেই কোনো একটা আবাসিক এলাকা আছে সেখানে থাকছে, সেখানে কি ওই স্কুল কর্তৃপক্ষ থাকতে দিচ্ছে, এটা কিন্তু তার একটা অন্যান্য এক্সট্রা সুবিধা, টাকাও পাচ্ছে, ওখানে ভেতরে একটা সেফটির মধ্যে থাকার সুযোগ সুবিধা পাচ্ছে, এটাই হচ্ছে কি তার প্রকৃত মজুরি। প্রকৃত মজুরি হচ্ছে আর্থিক মজুরি এবং অন্যান্য সকল মজুরির সমষ্টি হচ্ছে কি প্রকৃত মজুরি। দেখো আর্থিক মজুরি কি দ্বারা পরিমাপ করা হয়, অর্থ দ্বারা। এই দেখো অর্থ দ্বারা যেহেতু পরিমাপ করা হয় তার মানে এটা হচ্ছে আর্থিক মজুরি। আর্থিক মজুরি অর্থ দ্বারা পরিমাপ করা হয়। প্রকৃত মজুরি দ্রব্য ও সেবা ক্রয়ের পরিমাণ দ্বারা পরিমাপ করা হয়। প্রকৃত মজুরি কি দ্রব্য ও সেবা ক্রয়ের পরিমাণ দ্বারা পরিমাপ করা হয়। আর্থিক মজুরি সাধারণত দাম স্তর দ্বারা প্রভাবিত হয় না। আর্থিক মজুরি কখনো দাম স্তর দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু প্রকৃত মজুরি দাম স্তর দ্বারা প্রভাবিত হয়। প্রকৃত মজুরি যখন তোমার একটা দ্রব্যের দাম বেড়ে যাবে তখন সেটার উৎপাদন করাটাও বেশি প্রয়োজন হবে, যখন উৎপাদন করা বেশি প্রয়োজন হবে তখন নিশ্চয়ই শ্রমিকেরও প্রয়োজন বেশি হবে, তখন কি হয় আর্থিক মজুরি এই অবস্থা দ্বারা কি হয় প্রভাবিত হয় না। কিন্তু প্রকৃত মজুরি এই অবস্থা দ্বারা প্রভাবিত হয়, যখন মজুরির হারটা বেড়ে যাবে তখন কিন্তু প্রকৃত মজুরি বা অর্থাৎ অন্যান্য সুযোগ সুবিধা সেই কোম্পানিটা একটু কম দিবে। তার মানে প্রকৃত মজুরি দাম স্তর দ্বারা প্রভাবিত হয় না। দাম স্তরের ক্ষেত্রে কি হয়, প্রকৃত মজুরি স্থির থাকে, প্রকৃত মজুরি পরিবর্তন হয়, আর্থিক মজুরি কি থাকে স্থির হয়। আর্থিক মজুরি কি শুধু প্রাপ্য নগদ অর্থ, মানে অর্থটার এই বিভিন্ন বৈশিষ্ট্য এখানে লেখা আছে। তাহলে প্রকৃত মজুরি কি, প্রাপ্য নগদ অর্থের ক্রয় ক্ষমতা, প্রাপ্য নগদ অর্থের ক্রয় ক্ষমতা প্লাস অন্যান্য সুযোগ সুবিধা। তুমি যে সরাসরি যে অর্থটা পাচ্ছ সেটা হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে আমাদের আর্থিক মজুরি, সেই আর্থিক মজুরি প্লাস অন্যান্য সুযোগ সুবিধা সেটা হচ্ছে কি আমরা প্রকৃত মজুরি। এটা হচ্ছে আমরা সূত্র আকারে লিখতে পারি যে প্রাপ্য নগদ অর্থের ক্ষমতা প্লাস অন্যান্য সুযোগ সুবিধা, এটা হচ্ছে কি আমাদের প্রকৃত মজুরি। আর্থিক মজুরিকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় আর প্রকৃত মজুরিকে ডাব্লিউ প্লাস এবি বাই পি। দেখো কি এখানে আছে ডাব্লিউ প্লাস এবি, এটা হচ্ছে সূত্র, প্রকৃত মজুরির সূত্র হচ্ছে ডাব্লিউ প্লাস এবি ভাগ হচ্ছে কি পি। পি হচ্ছে ডাব্লিউ কি হচ্ছে আর্থিক মজুরি প্লাস এবি মানে হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা, এটাকে ভাগ করা হয় প্রাইস দ্বারা, মানে এই অন্যান্য যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে এবং সরাসরি যে অর্থটা পাচ্ছে সেইটার হচ্ছে ক্রয় ক্ষমতা, সেটাই হচ্ছে কি আমাদের প্রকৃত মজুরি। ডাব্লিউ প্লাস এবি ভাগ হচ্ছে কি ডাব্লিউ প্লাস এবি ভাগ হচ্ছে কি পি। এই যে দেখো সূত্রটা কি আছে, ডাব্লিউ প্লাস এবি ভাগ হচ্ছে কি পি, এটাই হচ্ছে কি আমাদের প্রকৃত মজুরি। প্রকৃত মজুরির সূত্র যদি লেখো তাহলে এভাবে হচ্ছে ডাব্লিউ প্লাস এবি ভাগ হচ্ছে কি পি। তারপরে দেখো পরের স্লাইডে যদি যাই, আমরা এখানে কি আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য শিখে ফেললাম। কি আর্থিক মজুরি এবং কোনটা আর্থিক মজুরি এবং কোনটা প্রকৃত মজুরি তার পার্থক্য কিন্তু আমরা সহজেই বের করে ফেললাম। তাহলে আমরা সহজেই কিন্তু পরীক্ষায় যদি আসে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু আমরা সহজেই লিখে ফেলতে পারবো। এই আর্থিক মজুরি কিন্তু প্রকৃত মজুরির মধ্যেই বিদ্যমান থাকে, আর্থিক মজুরি কিন্তু প্রকৃত মজুরির মধ্যে বিদ্যমান থাকে, কিন্তু আর্থিক মজুরির মধ্যে কিন্তু প্রকৃত মজুরি বিদ্যমান থাকে না। এটা ভালোভাবে খেয়াল করো, প্রকৃত মজুরির মধ্যে আর্থিক মজুরি বিদ্যমান থাকে কিন্তু আর্থিক মজুরির মধ্যে প্রকৃত মজুরি বিদ্যমান থাকে না। তারপরে দেখো কি আছে আমাদের শ্রমের চাহিদা। দেখো শ্রমের চাহিদা, শ্রমবাজার যখন আমরা আলোচনা করলাম তখন আমরা কি বলেছি, শ্রমের চাহিদা সৃষ্টি করে কারা, শ্রমের চাহিদা সৃষ্টি করে কারা, শ্রমবাজারটা কি বলেছি, শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে, অর্থাৎ উৎপাদকের সাথে শ্রমের যোগানদানকারী কর্তৃপক্ষের মাঝে শ্রমের যোগান কারা দিয়ে থাকে এবং শ্রমের চাহিদা কারা সৃষ্টি করে থাকে, এই দুইজনের মধ্যে যখন একটা প্রক্রিয়ার মাধ্যমে ক্রয় বিক্রয় হয় সেটা কি আমরা বলেছি শ্রম বাজার। তাহলে দেখো শ্রমের চাহিদা কারা সৃষ্টি করছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে একটা কর্তৃপক্ষ শ্রমের চাহিদা সৃষ্টি করে।
শ্রমের চাহিদা কারা সৃষ্টি করে? একটা কর্তৃপক্ষ, অর্থাৎ যারা উৎপাদক তারাই কি শ্রমের একটা চাহিদা সৃষ্টি করে। দেখো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী বা উৎপাদকের কি পরিমাণ শ্রমিক প্রয়োজন, মানে একজন উৎপাদকের একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ শ্রমিক প্রয়োজন বা নিয়োগ করতে প্রস্তুত থাকে তাকেই শ্রমের চাহিদা বলা হয়ে থাকে। অর্থাৎ একজন উৎপাদকের বা একটা উৎপাদন প্রতিষ্ঠানের কি পরিমাণ শ্রম দরকার সেটা হচ্ছে শ্রমের চাহিদা। তাহলে উৎপাদনকারী বা নিয়োগদানকারী কর্তৃপক্ষ কি করে থাকে? শ্রমের চাহিদা সৃষ্টি করে থাকে। শ্রমের চাহিদা সৃষ্টি করে কারা? উৎপাদনকারী বা নিয়োগদানকারী কর্তৃপক্ষ। আর কি বললাম, শ্রমের যোগান কারা দিয়ে থাকে? শ্রমিক নিজে শ্রমের যোগান দিয়ে থাকে। শ্রমিক নিজে কি করে থাকে? শ্রমের যোগান দিয়ে থাকে। তাহলে দেখো শ্রমের চাহিদা নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্ভরশীল। শ্রমের চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে? শ্রমের চাহিদা কিসের উপর নির্ভর করে? আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির উপর। যখন আর্থিক মজুরি বা প্রকৃত মজুরি, আর্থিক মজুরি নর্মালি কি থাকে? স্থির থাকে। এই দেখো প্রকৃত, ওই যে আগে মজুরির বৈশিষ্ট্যে কি দেখেছি? প্রকৃত মজুরি দাম স্তর দ্বারা প্রভাবিত হয়। প্রকৃত মজুরি যখন বেশি থাকবে, মজুরি যখন বেশি তখন কিন্তু শ্রমের চাহিদাটা একটু কম থাকবে, অর্থাৎ মজুরির সাথে শ্রমের চাহিদার একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। যখন মজুরির হারটা বেশি থাকবে তখন শ্রমিক উৎপাদন প্রতিষ্ঠান কি বেশি শ্রমিক নিতে চাইবে? নিশ্চয়ই না, তার কারণ তার অর্থ বেশি খরচ হবে। যখন শ্রমিকের মজুরিটা কম থাকবে, শ্রমিকের মজুরি দামটা একটু কম থাকবে, তখন সেটা কি হবে? তখন উৎপাদন প্রতিষ্ঠান বেশি পরিমাণে শ্রমিক নিতে চাইবে। যে কারণে দেখা যায় যে শ্রমের চাহিদা বেড়ে গেলে, মানে শ্রমের চাহিদাটা কিসের দ্বারা পরিবর্তন হয়? শ্রমের মজুরির দ্বারা। আমরা যখন চাহিদা পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি চাহিদা কিন্তু দাম দ্বারা পরিবর্তিত হচ্ছে, তাই না? যখন দাম বেশি তখন কি চাহিদা কম, যখন দাম কম তখন চাহিদা বেশি হচ্ছে। ঠিক একইভাবে যখন মজুরিটাকে যদি আমরা দাম হিসেবে কল্পনা করি, যখন মজুরি বেশি তখন কিন্তু উৎপাদক কি করবে? যখন মজুরি বেশি হবে উৎপাদক শ্রমিক কম নিতে চাইবে, মানে দাম যখন বেশি তখন চাহিদা কম। আবার মজুরির পরিমাণটা যখন কমে যাবে তখন কিন্তু উৎপাদন প্রতিষ্ঠান বেশি পরিমাণে শ্রমিক নিয়োগ করতে চাইবে, অর্থাৎ দাম কমে গেলে চাহিদার পরিমাণ কি হয়? বেড়ে যায়। তাহলে দেখো একইভাবে চাহিদার সাথে যদি আমরা এটাকে রিলেট করি, তাহলে যখন মজুরির পরিমাণটা বেশি তখন শ্রমিকের চাহিদাটা কম, মানে উৎপাদন প্রতিষ্ঠান কম শ্রমিক নিচ্ছে। যখন শ্রমের মজুরির পরিমাণটা কম তখন শ্রমের চাহিদাটা কি? বেশি। তাহলে দেখো আর্থিক ও প্রকৃত মজুরির উপর শ্রমের চাহিদাগুলো নির্ভর করে। এখন শ্রমের আমরা একটা চিত্রের মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো এই যে দেখো আমাদের শ্রমের চাহিদা রেখা, এটা হচ্ছে শ্রমের চাহিদা রেখা। শ্রমের চাহিদা রেখা এখানে আমরা কিন্তু বলেছি যে কি হয়? প্রকৃত মজুরি দ্বারা স্থানান্তরিত হয় বা প্রকৃত মজুরির উপর নির্ভর করে। আমরা এটা একটু পরে দেখতেছি। এখন দেখি শ্রমের চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মানে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে শ্রমের চাহিদা কম বেশি হতে পারে। দ্রব্যের দাম ও অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা। দ্রব্যের দাম ও অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা। দ্রব্যের দাম যখন বেশি হয় তখন কিন্তু নিঃসন্দেহে উৎপাদনও বেশি করার, তখন প্রোডাক্টটা বেশি প্রয়োজন হয় এবং উৎপাদনে বেশি করার প্রয়োজন হয়, তখন কিন্তু শ্রমিকের একটা মজুরির পরিমাণটা কি হয়? কমে যায়। তখন শ্রমিকের মজুরির পরিমাণটা বেড়ে যায়, তখন বেড়ে গেলে তখন আবার উৎপাদন প্রতিষ্ঠানের কি হয়? চাহিদার পরিমাণটা কমে যায়। তারপরে শ্রমিকের শিক্ষা ও প্রশিক্ষণের উপর শ্রমের চাহিদা নির্ভর করে। শ্রমিক যদি অশিক্ষিত বা অপ্রশিক্ষিত হয় তখন কি তার চাহিদা থাকবে? নিশ্চয়ই থাকবে না। তারপরে শ্রমের উৎপাদনশীলতা, শ্রমিক কি পরিমাণ উৎপাদন করতে পারে বা তার ক্ষমতা কতটুকু উৎপাদন করে তার উপর কিন্তু শ্রমের চাহিদা নির্ভর করছে। বা শ্রমিক কতটুকু অভিজ্ঞ বা কতটুকু অভিজ্ঞতা তার রয়েছে তার উপরে কিন্তু শ্রমের চাহিদা নির্ভর করে। বা শ্রমিক কতটুকু দক্ষ, শ্রমিকের দক্ষতার উপরও কিন্তু শ্রমের চাহিদা নির্ভর করে। তাহলে শ্রমের চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই সকল বিষয়ের উপর কিন্তু আমাদের শ্রমের চাহিদা নির্ভর করে। দেখো আর্থিক ও প্রকৃত মজুরি, দ্রব্যের দামের উপর শ্রমিকের শিক্ষা ও প্রশিক্ষণ, মানে শ্রমিকের কি কি গুণাবলী রয়েছে। একজন গুণাবলীবিহীন একজন মানুষকে কিন্তু একজন অফিস বা একটা কোম্পানি তাকে নিয়োগ দিবে না। নিশ্চয়ই একজন শ্রমিকের বিভিন্ন কোয়ালিটি থাকতে হবে, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, উৎপাদনশীলতার ক্ষমতা থাকতে হবে, তবেই তো তাকে নিয়োগ দিতে হবে। কারণ উৎপাদনের চাহিদা এদের উপর নির্ভরশীল। আর উৎপাদনের চাহিদা সৃষ্টি করে কারা? কোনো একটা উৎপাদক প্রতিষ্ঠান। তাহলে দেখো শ্রমের চাহিদা এই সকল বিষয়ের উপর নির্ভর করে। তারপর আমরা যদি একটা শ্রমের চাহিদা রেখা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে শ্রমের চাহিদা রেখা কি? শ্রমের চাহিদার সাথে মজুরির সাথে শ্রমের চাহিদার কি একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। ওই যে একইভাবেই আমাদের চাহিদা রেখার মতো, আমাদের চাহিদা রেখায় কি হয়েছিল যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। আমরা সেখানে কিন্তু এই যে লম্বককে কি দিয়েছিলাম? প্রাইস দিয়েছিলাম, তাই না? চাহিদার ক্ষেত্রে আমরা লম্বককে প্রাইস দিয়েছিলাম,
ভূমি অক্ষে দিয়েছিলাম হচ্ছে আমাদের চাহিদার পরিমাণ। ঠিক একইভাবে দেখো ভূমি অক্ষে আছে আমাদের কি শ্রমের চাহিদা। শ্রমের চাহিদা ধরো এখানে আমরা দিলাম হচ্ছে DL1, এটা দিলাম হচ্ছে W/P1, এখানে দিলাম হচ্ছে DL2, এটা দিলাম হচ্ছে W/P2। কেন W/P দিলাম? যখন আমরা চাহিদার দেখেছি তখন চাহিদা ছিল হচ্ছে দামের উপর নির্ভরশীল, আর হচ্ছে শ্রমের চাহিদা কিসের উপর নির্ভরশীল? মজুরির উপর নির্ভরশীল। কারণ শ্রমিকের অর্থটাই হচ্ছে কি যে প্রাপ্য অর্থটা হচ্ছে মজুরি। তাহলে দেখো প্রকৃত মজুরি এটা কিসের উপর নির্ভর করে? প্রকৃত মজুরির উপর নির্ভর করে। আর্থিক মজুরি স্থির থেকে দ্রব্যের দাম বাড়লে প্রকৃত মজুরি হ্রাস পায়, তখন শ্রমের চাহিদা বাড়ে। দ্রব্যের দাম কমলে প্রকৃত মজুরি কি হয়? বৃদ্ধি পায়, তখন শ্রমের চাহিদা কমে। প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান। দেখো শ্রমের মজুরির সাথে শ্রমের চাহিদার কি একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। দেখো যখন শ্রমের চাহিদাটা WP1 মানে যখন মজুরির পরিমাণটা বেশি, তখন শ্রমের চাহিদার পরিমাণটা কি? কম। দেখো মজুরির পরিমাণ যখন বেশি তখন কিন্তু আমরা ভাবতে পারি যে মজুরির পরিমাণ বেশি তাহলে শ্রমের চাহিদা তো বেশি হওয়ার কথা, কারণ মজুরি বেশি পাচ্ছে, শ্রমিক বেশি যাবে না? না, কিন্তু এটা এরকম কিন্তু না। শ্রমের মজুরি যখন বেশি হবে শ্রমের চাহিদা কম হবে। কেননা শ্রমের চাহিদা সৃষ্টি করে হচ্ছে কারা? উৎপাদনকারী প্রতিষ্ঠান বা নিয়োগদানকারী কর্তৃপক্ষ বা একটা কোম্পানি। শ্রমের চাহিদা সৃষ্টি করে কারা? একটা কোম্পানি। যখন মজুরি বেশি তখন নিশ্চয়ই তারা কম পরিমাণে শ্রমিক নেবে, তার মানে শ্রমের চাহিদা কি? কম। যখন মজুরি বেশি তখন শ্রমের চাহিদা কি? কম, কারণ শ্রমের চাহিদা সৃষ্টি করে কারা? উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাহলে দেখো শ্রমের চাহিদা যখন বেশি, শ্রমের মজুরি যখন বেশি তখন নিশ্চয়ই শ্রমের চাহিদা থাকবে কত? এই যে W/P, এটা মুছে আমি একটু বাম পাশে লিখি। এই দেখো W/P1, W/P2। দেখো যখন শ্রমিকের মজুরিটা বেশি এই যে এই বিন্দুতে, তখন শ্রমের চাহিদা কি থাকবে? DL1 বিন্দুতে। তাহলে যখন মজুরি বেশি তখন চাহিদা কি? কম। যখন মজুরি বেশি, আবার যখন মজুরি কমে WP2-তে চলে আসলো, W/P2-তে চলে আসলো, মজুরি যখন কমে গেল তখন শ্রমের চাহিদা কি হবে? বেশি হবে, কারণ শ্রমের চাহিদা সৃষ্টি করে কারা? উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই শ্রমের চাহিদা কারা সৃষ্টি করে এবং শ্রমের যোগান কারা সৃষ্টি করে, এটা যতক্ষণ পর্যন্ত তুমি ক্লিয়ার হতে না পারবা ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চিত্রটা বুঝতে পারবে না। এই শ্রমের চাহিদা সৃষ্টি করে হচ্ছে কি? উৎপাদনকারী প্রতিষ্ঠান বা নিয়োগদানকারী কর্তৃপক্ষ। আর শ্রমের যোগান দেয় কারা? শ্রমিক নিজে। তাহলে দেখো শ্রমের মজুরি বেশি হলে নিশ্চয়ই সেই কোম্পানি শ্রমিক কম পরিমাণে নিয়োগ দিবে। তাহলে দেখো এই শ্রম যখন বেশি তখন নিয়োগ দিচ্ছে DL1 পরিমাণ বিন্দুতে। শ্রমের মজুরি কমে যখন এই বিন্দুতে চলে আসলো, W/P2 বিন্দুতে চলে আসলো, শ্রমের মজুরি যখন এই বিন্দুতে কমে গেল তখন কিন্তু দেখো শ্রমের চাহিদাটা বেড়ে গেল। এই যে এই বিন্দুতে DL2 বিন্দুতে চলে আসলো, শ্রমের চাহিদাটা তখন বেড়ে গেল। মজুরি কম তখন শ্রমিক বেশি পরিমাণে নিয়োগ দিবে, মজুরি কম তখন কোম্পানি কি করবে? বেশি পরিমাণে নিয়োগ দিবে। তাহলে শ্রমের চাহিদা মজুরির সাথে শ্রমের চাহিদার কি একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে কি? প্রকৃত মজুরির সাথে, কারণ শ্রমের চাহিদা প্রকৃত মজুরির উপর নির্ভর করে, প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান। শ্রমের চাহিদার কি? বিপরীত সম্পর্ক বিদ্যমান। ওই যে হচ্ছে তোমার দাম এবং চাহিদার মতোই, দামের সাথে চাহিদা যেমন একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান, ঠিক তেমনভাবে প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার একটি বিপরীত সম্পর্ক বিদ্যমান। প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার কি? একটি বিপরীত সম্পর্ক বিদ্যমান। তারপর দেখবো আমরা হচ্ছে শ্রমের যোগান কি? একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে কোনো দেশে যে পরিমাণ শ্রমিক শ্রম প্রদানে রাজি থাকে তাকে শ্রমের যোগান বলে। অর্থাৎ কি বললাম একটু আগে? শ্রমের যোগান কারা দিয়ে থাকে? শ্রমিক নিজে। মানে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট মজুরিতে একটি দেশ যে পরিমাণ শ্রমের যোগান দিতে প্রস্তুত থাকে সেটাই হচ্ছে কি? শ্রমের যোগান। তাহলে প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক কি? সমমুখী। কেন সমমুখী সেটা আমরা দেখব। প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্কে কি? সমমুখী। আমরা যোগানের ক্ষেত্রে যোগান রেখা যখন শিখেছি তখন আমরা কি দেখেছি? যখন দাম বেশি তখন কিন্তু যোগান বেশি,
কারণ তখন যখন দাম বেশি থাকবে তখন বিক্রেতা বেশি পরিমাণে বা বিক্রেতা বা উৎপাদক প্রতিষ্ঠান বেশি পরিমাণে লাভ করতে চাইবে, দাম বেশি, সে কারণে যোগানও বাড়িয়ে দিবে। দাম বেশি থাকলে যোগান বাড়িয়ে দিবে, দাম কমে গেলে কি হবে, যোগান কমিয়ে দিবে। যেহেতু এখন দাম কম তাহলে সে তো বেশি প্রোডাক্ট বাজারে ছাড়বে না, তাহলে তার লাভ হবে না। সে কারণে যোগানের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যখন দাম বেশি তখন যোগান বেশি, যখন দাম কম তখন যোগান কম। এই একইভাবে মজুরির ক্ষেত্রেও যখন মজুরি বেশি তখন শ্রমিক নিশ্চয়ই বেশি কাজ যেতে চাইবে, যখন মজুরি বেশি তখন যোগান বেশি, শ্রমের যোগান বেশি। ওই যোগানের ক্ষেত্রে এবং শ্রমের যোগানের ক্ষেত্রে একই বিষয় কিন্তু কাজ করছে। যখন মজুরি বেশি তখন শ্রমের যোগানটা বেশি, যখন মজুরি কম শ্রমের যোগানটাও কম। যখন মজুরি কম পাবে তখন তো শ্রমিক কম কাজ করবে, তখন তো কিন্তু বেশি কাজ করতে চাইবে না। তখন দেখো এই যে প্রকৃত মজুরি W/P1 আর এটা হচ্ছে কি W/P2, এটা দিলাম হচ্ছে শ্রমের যোগান SL2 আর হচ্ছে SL1। দেখো যখন দাম বেশি, যখন প্রকৃত মজুরিটা বেশি, যখন প্রকৃত মজুরিটা বেশি এই বিন্দুতে উপরের দিকে মানে কি বেশি, যখন প্রকৃত মজুরিটা এই বিন্দুতে তখন শ্রমিক কিন্তু বেশি পরিমাণে কাজ করতে চাইবে বা যোগান বেশি থাকবে। তখন এই যে WP1 বিন্দুতে যখন শ্রমের যোগান তখন প্রকৃত মজুরি, তখন শ্রমের যোগান থাকবে কি SL1 বিন্দুতে। আবার যখন প্রকৃত মজুরির পরিমাণটা কমে W/P2 বিন্দুতে চলে আসবে, অর্থাৎ এই বিন্দুতে চলে আসবে, যখন প্রকৃত মজুরি কমে যাবে তখন কিন্তু শ্রমিক কম পরিশ্রম করে যাবে, তখন কিন্তু শ্রমিক কি করবে, কম পরিশ্রম করে যাবে। যখন কম পরিশ্রম করবে তখন এই যে W/P2 বিন্দুতে যখন তোমার প্রকৃত মজুরি চলে আসবে তখন শ্রমের যোগান কই চলে আসবে SL2 বিন্দুতে। অর্থাৎ প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের একটা কি সমমুখী সম্পর্ক বিদ্যমান। দেখো প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের কি একটি সমমুখী সম্পর্ক বিদ্যমান, সেই একইভাবে চাহিদা এবং যোগান রেখার মতো, একইভাবে চাহিদা এবং যোগান রেখার মতো। তাহলে শ্রমের যোগান রেখা কি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, শ্রমের যোগান রেখা কি, পরীক্ষায় কিন্তু এরকম MCQ আসে যে শ্রমের যোগান রেখা কেমন, তখন সেখানে তোমার অপশন দেওয়া থাকতে পারে যে ডান দিক থেকে বাম দিকে ঊর্ধ্বগামী, বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী বা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এরকম অপশন দেওয়া থাকতে পারে। শ্রমের যোগান রেখা কেমন, শ্রমের যোগান রেখা কেমন, শ্রমের যোগান রেখা কেমন, শ্রমের যোগান রেখা হচ্ছে কি, দেখো শ্রমের যোগান রেখা কি এই যে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, শ্রমের যোগান রেখা কি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। শ্রমের যোগান রেখা কি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, শ্রমের যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। দেখো শ্রমের চাহিদা রেখা কি বাম থেকে ডান দিকে নিম্নগামী, শ্রমের চাহিদা রেখা, দেখো আগের স্লাইডে আমরা শিখেছি কি শ্রমের চাহিদা রেখা, শ্রমের চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, বাম থেকে ডানে নিম্নগামী। দেখো বাম থেকে ডানে নিম্নগামী, এরকম কিন্তু কোশ্চেন MCQতে থাকে যে শ্রমের চাহিদা রেখা কেমন বা শ্রমের যোগান রেখা কেমন। তাহলে কিন্তু আমরা শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান শিখে ফেললাম, তাই না? আমরা তাহলে শ্রমের চাহিদা কি, শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান অনেকটা কিন্তু দামের সাথে চাহিদার এবং যোগানের যে সম্পর্ক ঠিক একইভাবে, ওখানে দাম, এখানে হচ্ছে কি প্রকৃত মজুরি। আর্থিক মজুরিটা কিন্তু স্থির থাকে, তাহলে আমরা প্রকৃত মজুরি আর্থিক মজুরি শিখে ফেললাম। আর্থিক মজুরি কিন্তু স্থির থাকে এবং প্রকৃত মজুরি দাম স্তর দ্বারা প্রভাবিত হয়, যার ফলে প্রকৃত মজুরির ফলে কি হয়, আমাদের যোগানের বা চাহিদার কি হয়, কম বেশি হয়। যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তাহলে আমরা দেখো শ্রমের চাহিদা শ্রমের যোগান শিখে ফেললাম, এই অধ্যায়ের মোটামুটি শেষ। এখন আমরা দেখো এই অধ্যায় শেষে আমরা প্রথমে কি বলেছিলাম, প্রথম স্লাইডে দেখিয়েছিলাম যে অধ্যায় শেষে আমরা কি শিখবো। দেখো তো সবকিছু শিখতে পেরেছি কিনা। দেখো শ্রমের ধারণা, শ্রম কি সেটা কিন্তু আমরা প্রথমেই শিখেছি। শ্রম কি শারীরিক মানসিক উভয় প্রকার শ্রমই হচ্ছে শ্রম, শুধু শারীরিক শ্রম নয়, শ্রমের বৈশিষ্ট্যগুলোও শিখলাম। উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রম কি এগুলোও কিন্তু শিখতে পেরেছি। 3 ধরনের মতবাদ রয়েছে, ফিজিওক্রাট মতবাদ, ক্লাসিক্যাল মতবাদ, আধুনিক মতবাদ, সেগুলো কিন্তু শিখলাম। তারপরে শ্রমবাজার কেমন, শ্রমবাজার প্রক্রিয়াটা কেমন, মানে শ্রমবাজার প্রক্রিয়াটাতে কি হয়, শ্রমিকের ক্রয় বিক্রয় হয়, একটা নির্ধারিত দামে নির্দিষ্ট সময়ে শ্রমের কি হয়, ক্রয় বিক্রয় হয়। বাংলাদেশের শ্রমবাজার কেমন ছিল, অনুন্নত, বাংলাদেশের শ্রমবাজার অনুন্নত,
প্রচুর পরিমাণে অদক্ষ, স্বল্প দক্ষ, স্বল্প সংখ্যক দক্ষ শ্রমিক রয়েছে। শ্রমের গতিশীলতা শিখলাম। তারপর হচ্ছে মজুরি এবং আয়ের মধ্যে পার্থক্য শিখলাম, মজুরির বৈশিষ্ট্যগুলো শিখলাম, মজুরি প্রদানের যে দুই রকম পদ্ধতি রয়েছে, সময় ভিত্তিক এবং কর্মভিত্তিক পদ্ধতি, সেটাও কিন্তু শিখতে পারলাম। বাংলাদেশের স্বল্প মজুরি কেন হয়, বাংলাদেশের স্বল্প মজুরি বা শ্রমের চাহিদা ও যোগান, আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি, দুটোই কিন্তু আমরা শিখে ফেললাম। তাহলে কি এই ক্লাস শেষে আমরা অধ্যায় 5, আমাদের এই অধ্যায়ের নাম কি ছিল, অধ্যায় 5 শ্রমবাজার, আমাদের কিন্তু মোটামুটি এই অধ্যায়টা শেষ হয়ে গেল। এখন বাকিটা তোমরা নিজেরা যদি বই দেখে পড়ো তাহলে আশা করি তোমরা সব কিছুই শিখতে পারবে। আর এই ক্লাসে আমাদের অধ্যায় 5টা শেষ হয়ে গেল। আশা করি আমরা ধীরে ধীরে সবগুলো অধ্যায় শেষ করে ফেলবো। আমাদের সাথেই থাকো। আজকের মতো এখানেই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।